হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে তোমাদের যে শিফট হয়েছে সেই শিফটের উপর বেস করে, টোটাল শিফটের উপর বেস করে আমি এক্সপেক্টেড কোশ্চেন্স দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এবং এখানে তোমাদের সায়েন্সের সাথে সাথে তোমরা ম্যাথের কোশ্চেন্সও পাবে। ওকে, তো চলো শুরু করা যাক। কোনো কথা না বলে স্টার্ট করি, তারপর দেখা যাক কালকে যে কোশ্চেন্স তোমাদের আসতে পারে সেই টাইপের কোশ্চেন্স আমি এখানে রেখেছি, এবং তার সাথে সাথে আজকে যা স্টুডেন্ট রিভিউতে পেয়েছি সেগুলো তোমাদের রাখা হয়েছে। মোটামুটি ফার্স্ট শিফটে আমি বেশি স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, কমপক্ষে 12 থেকে 13 জন, কিন্তু তারপর 5 থেকে 6 জন, এবং লাস্ট শিফটের ক্ষেত্রে আমাদের 1 থেকে 2 জনের সাথেই কথা হয়েছে এখন অবধি। তো চলো আমরা স্টার্ট করি, তারপর যখন ফোন আসবে আমি তোমাদের লিখেও বলে দেবো যে কী প্রশ্ন মোটামুটি আসছে বা আসতে পারে। চলো, আর একটা জিনিস খুব বলা ইম্পর্ট্যান্ট, হুবহু কোশ্চেন্স তোলা পসিবল নয়, কারণ তোমরা বুঝতেই পারছো যে স্টুডেন্টরা যেমন বলছে আমরা ঠিক তেমনই তুলছি, এবং একই কোশ্চেন যখন রিপিট হচ্ছে, কেউ এই বক্তব্য বলছে, কেউ ওই একই কোশ্চেনের উপর আরেকটা বক্তব্য বলছে, তো আমরা দুটোকে ইনক্লুড করে দিচ্ছি। মোটের ওপর কথা কি, যে আমরা টপিকটাকে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো এই টপিক থেকে এই টাইপের প্রশ্ন এসেছিলো, এটা বলা যেতে পারে। তো এখানে বলছে তড়িৎ ক্ষেত্রে মিশ্র ধাতু বা অ্যালয় ব্যবহার সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক। আমি তোমাদের যে এক্সপেক্টেড কোশ্চেন্স করিয়েছিলাম বা যে ম্যারাথন করিয়েছি এর আগের ঠিক উইকে, সেখানে আমি তোমাদের নাইক্রোম, ম্যাঙ্গানিন ইত্যাদি নিয়ে কিন্তু কথা বলেছিলাম, ঠিক আছে? দেখো, তার উপর বেস করে কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে? তো এখানে বলছে যে তড়িৎ ক্ষেত্রে মিশ্র ধাতু ব্যবহার সম্পর্কে কোন বক্তব্যগুলি সঠিক, অর্থাৎ তড়িৎ ইলেকট্রিক্যাল ফিল্ডে কোনটা সঠিক। তো হিটিং এলিমেন্ট, রেজিস্টার এবং রিওস্ট্যাট তৈরিতে এটা ব্যবহার হয়। দেখো, 1 নম্বরে যেটা লেখা আছে এটা কারেক্ট, অর্থাৎ এই যে অ্যালয় ধাতুগুলো কিন্তু পরিষ্কার পরিবাহী তৈরি করতে ব্যবহার হয় না, কারণ মিশ্র ধাতুর ক্ষেত্রে রোধ বেশি হয় আমরা জানি, আর রোধ যদি বেশি হয় তার কি পরিবাহিতা বা ইলেকট্রিক কন্ডাক্ট্যান্স বা তড়িৎ পরিবাহিতা কিন্তু কম হবে। তড়িৎ পরিবাহিতা যদি কম হয় তাহলে সেটা কিন্তু ভালো পরিবাহী বা ভালো কিন্তু মাধ্যম হতে পারে না। তার ফলে এগুলোকে কিন্তু রেজিস্টর বা রিওস্ট্যাট ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? ইভেন হিটিং এলিমেন্ট তৈরি করতে ব্যবহার করা, কারণ আমরা জানি নাইক্রোমকে ইটসেলফ বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয়। তো এ কিন্তু কারেক্ট। বি কারেক্ট নয়, কারণ সেমিকন্ডাক্টর হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় না, অর্ধ পরিবাহীগুলোকে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি শক্ত এবং ক্ষয়রোধী, এটাও কারেক্ট, ঠিক আছে? এবং এদের অ্যাটলিস্ট মনে রাখবে, এদের গলনাঙ্ক বেশি হয়, সরি পূর্ণাঙ্ক লিখতে চাইছিলাম, নট গলনাঙ্ক। এদের গলনাঙ্ক বেশি হয়, নর্মাল ধাতুগুলোর তুলনায় এদের গলনাঙ্ক নর্মালি বেশি হয়, যার ফলে অতিরিক্ত তাপ কিন্তু এরা সহ্য করতে পারে, যে কারণে ইলেকট্রিকের হিটিং এফেক্টও এরা সহ্য করতে পারে। তো এ আর সি এখানে কারেক্ট হবে, দ্যাট ইজ ওয়াই এ আর সি। এবার এই কোশ্চেন্সটা ঠিক এক্স্যাক্টলি এইভাবে এসেছিলো এমন নয়, কিন্তু হতে পারে হয়তো এইভাবে এসেছিলো, বা এই টপিকগুলো উল্লেখ ছিল, হিটিং এফেক্ট বা ইত্যাদি উল্লেখ ছিল, ঠিক আছে? চলো নেক্সট। বলছে ডিসপ্লেসমেন্ট টাইম মানে হচ্ছে সরণ সময়, বা যাকে আমাদের অনেক সময় আমরা এটাকে একটু ঘুরপথে দূরত্ব সময় গ্রাফও বলি, বা অনেক সময় একে পজিশন টাইম গ্রাফও বলা হয়। ঢাল কি নির্দেশ করে? দেখো, এই যে দূরত্ব সময়, ঠিক আছে, ডিস্ট্যান্স টাইম, তো এইটা হচ্ছে আমাদের টাইম 1 2 3, তো এটা হচ্ছে ধরে নাও 0, সরি এটা ধরে নাও 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ডে আছে। আর উপরে তোমাদের ধরো ওয়াই অ্যাক্সিসে তোমাদের ডিস্ট্যান্সকে রাখা হয়েছে, মানে এখানে ডিসপ্লেসমেন্ট ডিআইএসপি বলে লিখে দিয়েছি, যেহেতু ডিসপ্লেসমেন্ট উল্লেখ করেছে ডিসপ্লেসমেন্ট রাখা হয়েছে। দেখো, দূরত্বই ডিসপ্লেসমেন্ট যখন তার নির্দিষ্ট ডাইরেকশন থাকে, আমরা সবাই জানি। ধরো একটা গাড়ি আছে, এই যে গাড়ি, এই গাড়িটা সাপোজ, ধরো এই গাড়িটা কী হচ্ছে তোমাদের, এই গাড়িটা তোমাদের ধরো এইখানেই থেমে আছে, অর্থাৎ 30 মিটার গিয়ে এই গাড়িটা থেমে আছে। তার মানে 1 সেকেন্ড, 0 সেকেন্ডও 30 মিটার, 1 সেকেন্ডও 30 মিটার, 2 সেকেন্ডও 30 মিটার, 3 সেকেন্ডও 30 মিটার, মানে এটা একটা স্ট্রেট লাইন দেখাবে। কী লাইন দেখাবে? এটা স্ট্রেট লাইন দেখাবে। তাহলে এক্ষেত্রে স্লোপ কী হবে? স্লোপ হবে 0। এখানে সেটা প্রশ্ন করেনি, এখানে স্লোপ 0 হবে, কারণ স্ট্রেট লাইন দেখাচ্ছে যে স্লোপ 0। তোমাদের তা বলেনি, তোমাদের কোশ্চেন্স করতে বলেছে যে এটা কি দেখায়। মনে রাখবে, এটা বেগকে প্রকাশ করে। কাকে প্রকাশ করবে? এটা বেগকে প্রকাশ করবে। কারণ দেখো, আমরা স্লোপ নির্ণয় করি কিভাবে? আমরা স্লোপ নির্ণয় করি y/x দিয়ে। কী দিয়ে নির্ণয় করি? y/x দিয়ে, ঠিক আছে? তো ওয়াইতে কী আছে? এখানে ডিসপ্লেসমেন্ট আছে, ঠিক আছে, মানে ডিস্ট্যান্স বলতে পারো, ডিসপ্লেসমেন্ট একটা ডিসপ্লেস, নিচে আছে টি। তো ডিস্ট্যান্স বাই টাইম করলে কী পাওয়া যায়? স্পিড পাওয়া যায়। সেটা ডিস্ট্যান্স বাই টাইম করলে স্পিড পাওয়া যায়, দূরত্ব বাই সময় করলে। কিন্তু এখানে সরণ সময় গ্রাফ আছে, তার মানে সরণ বাই টাইম করলে আমরা কি পাই? সেখানে আমরা পাই হচ্ছে বেগ বা ভেলোসিটি, ঠিক আছে, বেগ বা ভেলোসিটিকে পাই।
তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, বেগ বা ভেলোসিটিকে পাওয়া যায়। ঠিক আছে, চলো দেখো আমি তোমাদের টোটাল 3টে ম্যারাথন, 3 থেকে 4টে ম্যারাথন দিয়েছিলাম। একটা হচ্ছে কেমিস্ট্রি ম্যারাথন, একটা হচ্ছে বায়োর ম্যারাথন, একটা হচ্ছে ফিজিক্সের ম্যারাথন। ঠিক আছে, এই ম্যারাথনগুলো যারা দেখেছো তাদের এইসব কোশ্চেন্স ফু মারলে উড়ে যাবে, কারণ এই টাইপের এই পরের দুটো কোশ্চেন্স এই টাইপেরই পড়েছে। ঠিক আছে, তো ফু মারলে উড়ে যাবে। আর আমি তোমাদের কালকে মানে এক্সাম শুরু হওয়ার ঠিক আগের দিন আমি তোমাদের একটা চার্ট করে বলেছিলাম যে এই টপিকের পার্টগুলোকে পড়ে যাও। আজকে যখন কোশ্চেন্স অ্যানালিসিস করছি বা স্টুডেন্টরা কোশ্চেন্স বলছে, দেখা যাচ্ছে ঠিক সেই পার্টগুলো থেকেই এক্স্যাক্টলি কোশ্চেন্স এসছে, ঠিক সেই পার্টগুলো থেকে। ঠিক আছে, তো কী বলেছে দেখো, যে 60 ওয়াট বলেছিলাম যে পাওয়ারের ফর্মুলাগুলো সব দেখে যাও। ঠিক আছে, তো দেখো এই ওয়াট দিয়ে পাওয়ারের ফর্মুলা দিয়ে প্রশ্ন এসছে, এটা প্রত্যেকবার আসে, বিশাল কিছু ক্রেডিটের ব্যাপার না এটা বলাটা, বাট এটা ইম্পর্ট্যান্ট যে বলেছিলাম আমি। বলছে যে 60 ওয়াট এবং এত ভোল্ট, তো ওয়াট ইকুয়াল টু আমরা কী জানি ভি ইন্টু আই, এটা পাওয়ারের একটা ফর্মুলার মধ্যে পড়ে। তো 60 ভোল্ট হচ্ছে 120, এখানে আই কী হবে দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা যদি আইকে হাফ ধরি তবে এই হাফ দিয়ে 120কে কাটলে 60 আসছে, তার মানে আয়ের মান গ্যারেন্টি হাফই হবে। আর হাফকে আমরা পয়েন্টে কী লিখি, 0.5 লিখি, তো দ্যাট ইজ ওয়াই অ্যান্সার হল 0.5 অ্যাম্পিয়ার। নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক, দেখো আমরা জানি যে যত ডেন্সিটি বেশি হয় মাধ্যমে তত শব্দের বেগ বৃদ্ধি পায়, তো সেই অনুসারে আমরা বলতে পারি যে লোহাতে শব্দের বেগ কিন্তু সর্বাধিক হবে। ঠিক আছে, চলো এটা একটা ডাইরেক্ট প্রশ্ন, আমি জানি না প্রশ্নটা এত ইজিলি এসছে কিনা, কারণ বিগত বছরে এই টাইপের প্রশ্ন অনেক ঘুরিয়ে এসছে, বাট স্টুডেন্টরা বলেছে এই টাইপের প্রশ্ন ডাইরেক্ট এসছে, এবং একটা রিভিউ স্ক্রিনশট আমি পেয়েছিলাম। একজন বস্তুর গতিশক্তি 40 জুল থেকে 140 জুল হয়। দেখো আমরা জানি যে শক্তির যে একক সেটা ইকুয়াল টু ওয়ার্কের একক হয়, শক্তির একক ওয়ার্কের একক সেম, সেটা কি, সেটা হচ্ছে আমাদের জানি হচ্ছে এমকেএস পদ্ধতিতে জুল হয়। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই ক্লিয়ারলি বুঝতে পারছো যে শক্তি যে পরিমাণ চেঞ্জ হবে, 40 জুল ছিল সেখান থেকে 150 জুল এসছে, তাহলে ওয়ার্কেরও সেম হবে, 40 জুল থেকে 140 জুল হবে। মানে কতটা কাজ এখানে হয়েছে দেখতে পাচ্ছি, 100 জুল কাজ এখানে কিন্তু হয়েছে। তা কারেক্ট আনসার এখানে কী হবে, 100 জুল কাজ এখানে হবে। এটা ভেরি ইজি কোশ্চেন, ডাইরেক্ট করা যায়। আরেকটা জিনিস তোমরা জানো, ওয়ার্কের যে ফর্মুলা হয় সেটা দিয়ে হয়তো পরবর্তীকালে প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। অনেক সময় এনসিইআরটিতে, এবারে এনসিইআরটিতে কস থিটার ব্যাপার দেওয়া আছে, বাট মানে লেখা নেই কিন্তু এক্সপেরিমেন্টে উল্লেখ করা আছে। ঠিক আছে, তো এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, এভাবে এটাকে রিপ্রেজেন্ট করানো হয়। ঠিক আছে, সো এটা মাথায় রেখে, আর কস থিটার ওপরেও কিন্তু অনেক টাইপের প্রশ্ন তোমাদের আসে, কস থিটার মান কত হলে কাজ হবে না, এরকম ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা জানি যে কস থিটার মান যদি 180 ডিগ্রি হয়, 180 হয় বা তোমাদের 0 হয়, তখন কিন্তু কাজ হয় না। ঠিক আছে, তো এটা মনে রাখবে, ব্যাকওয়ার্ডে গতি এদিকে, বল যেদিকে প্রয়োগ হচ্ছে, সরণ যদি তার বিপরীত দিকে হয় তাহলে কিন্তু কোনো কার্য হয় না, মানে কার্য হয় নেগেটিভ কার্য হয়, অবশ্যই হয় নেগেটিভ কার্য হয়। ঠিক আছে, বল যেদিকে, সরণ যদি সেদিকে হয় তাহলে সেখানে পজিটিভ কার্য হয়, আর বল যেদিকে প্রযুক্ত হচ্ছে, সরণ যদি তার 90 ডিগ্রিতে হয় তখন কিন্তু কার্যের পরিমাণ কী হয়, 0 হয়। এটা অলওয়েজ মাথায় রাখবে, এই 3টে জিনিসকে একটু মাথায় রাখবে, প্রশ্ন ডেফিনেটলি আসবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, এখানে অ্যানালাইসিস বানানটা ভুল আছে, তোমরা ওটা দেখে নিও, এটা হচ্ছে ওই প্রিন্টিং মিস্টেকে হয়েছে, এবং প্রত্যেকটা স্লাইডে একই উঠে এসেছে, কারণ এই হেডিংটা সব স্লাইডে সমানই ছিল, একই ছিল আর কি। এখানে কি বলেছে দেখো, এই টাইপের কোশ্চেন্স আমি তোমাদের আমার পেড ব্যাচে সবথেকে বেশি যে টপিকটা নিয়ে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে এই টপিকটা নিয়ে। প্রতিসরণ আমার ফার্স্টে আছে, আমি কিন্তু প্রথম প্রতিফলন দিয়ে শুরুই করিনি, কারণ আমি দেখো আমার প্রতিসরণ এসব জানার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেলে কী কোশ্চেন্স পড়ছে সেই টাইপ টপিকটাকে আগে তোলা, আমি এটা বুঝি। কারণ পরীক্ষায় পাশ করার জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, মহান জ্ঞানী হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ না। প্রথম কথা, জ্ঞানী তো হতেই হবে, কারণ তুমি যদি বেসিকটা না জানো তোমার অসুবিধা হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন্স আগের বছরে এসছে, তার আগের বছরে এসছে, এবছরও আসছে। কারণ এই কোশ্চেনগুলো আমি তোমাদের কালকেও বলেছিলাম যে টপিক গোলায় সেই টপিক থেকে প্রশ্ন রেল প্রত্যেক বছর দেয়, পড়ে যাবে অথচ গোলাবে। এই টপিকটা রেলের খুব পছন্দের টপিক, কারণ এটা পড়ে যাবে তাও গোলায়। এখানে বলছে লেন্সের বিবর্ধন সম্পর্কে সঠিক সূত্র কোনটা, সূত্র অনেক, লেন্সের বিবর্ধন বলেছে, সে অ্যান্সার কোনটা হবে, এইটা হবে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি, V/U, এইটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এর বাকি যা টপিক এখানে দেওয়া হয়েছে আজকে, বা যে টপিক থেকে আমি এক্সপেক্টেড কোশ্চেন্স করাচ্ছি, এই টাইপের টপিকগুলো অবশ্যই আজকে এনসিইআরটি থেকে একবার রিভিশন মেরে যাও। আচ্ছা, এই কোশ্চেন্সটা তোমরা মোটামুটি সব ইউটিউব টিচার যারা আছেন
তারা সবাই এইভাবে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু একজন ছাত্র আমাকে বলেছে স্যার এটা নাকি এভাবে পড়েনি, নাকি অন্যভাবে পড়েছে। আমি জানি না এটা এক্স্যাক্টলি কীভাবে পড়েছে, ঠিক আছে। ওখানে ও যেটা বলেছে কোশ্চেনটা নাকি অনেকটা ঘুরিয়েছিল, এবং প্রশ্ন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এরকম প্রশ্ন আসতে পারে, এটা গুড কোশ্চেন্স, বা ও এক্সপেক্টেড আকারে বললো কিনা আমার খেয়াল নেই, ওর সঙ্গে কথা হচ্ছিল। ও একটা টপিক বলেছিল, সেখানে এটা বলেছিল যে স্যার প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তারপরে অ্যাটমসফেরিক রিফ্র্যাকশান, প্রতিসরণ, এরকম লেখা ছিল। আর এখানে কালারগুলো দেওয়া ছিল, মানে কোনটার কারণে কোন কালার হচ্ছে। এটা যদি এরকমভাবে আসে প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটা দুর্দান্ত প্রশ্ন ছিল। মনে নেই এটা সেকেন্ড শিফটে না ফার্স্ট শিফটে বলেছিল, ঠিক আছে। কিন্তু এই টাইপের কোশ্চেন্সটা আমি ফার্স্ট শিফটের একজন ছাত্রের কাছে শুনেছি, বা অনেক স্ক্রিনশটও এসছে আমার কাছে, বলেছে স্যার বাংলায় আমাকে আমাদের করিয়ে দিন। তো আমি তোমাদের সেই জন্য তুলে নিয়েছি। এটা তোমাদের কী বলছে, কেন বলেছে আকাশ নীল কেন হয়। দেখো আমরা জানি যে যে রেড আমাদের চোখে আসে এবং ব্লু কী হয়, স্ক্যাটার করে যায়, ঠিক আছে। তো অ্যান্সার হবে স্ক্যাটারিং। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। স্ক্যাটার মানে কি, চারিদিকে ছড়িয়ে যাওয়া। এখন স্ক্যাটারিং কেন হয় নীল আলোর, কারণ আমরা জানি এর তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত কম, নীলের তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপক কম। যেখানে আমরা এটাও জানি যে লালের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু, লালের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু অত্যন্ত বেশি হয়। এই জন্য লাল ছড়ায় না, লাল কিন্তু আমাদের চোখে ডাইরেক্ট আসে। লাল কিন্তু আমাদের চোখে কী আসবে, আমাদের চোখে কিন্তু ডাইরেক্ট আসবে, যেখানে নীল কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। ওই জন্য আকাশকে নীল মনে হয়। অ্যাকচুয়ালি নীল ছড়ায় না, নীলের থেকেও আরও বেশি ছড়ায় হচ্ছে ভায়োলেট। কিন্তু ঘটনা হচ্ছে ভায়োলেট এবং নীলের মধ্যে আমাদের চোখ পার্থক্য করতে পারে না, যে কারণে দুটো কালারকেও নীলই দেখে, ঠিক আছে। মনে রাখবে নীলের থেকেও বেশি ছড়ায় যেটা, সেটা হচ্ছে ভায়োলেট। এখানে ভায়োলেট কালার আছে, কোথায় গেল সেটা, এই যে এই টাইপের। নীলের থেকে বেশি কে ছড়ায় সেটা হচ্ছে বেগুনি, নীলের থেকেও বেশি কে ছড়ায় সেটা হচ্ছে ভায়োলেট, কারণ ভায়োলেটের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, তারপর নীল, তারপর বাকিটা, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে, আলোর বিচ্ছুরণ। পরের প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বলের সঠিক সমীকরণ কোনটি। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বলের সঠিক সমীকরণ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। কিন্তু বিভিন্ন স্টুডেন্ট আমাকে বিভিন্নভাবে বলেছে, এটা এভাবে পড়েইনি বলেছে যে এরকম ছিল স্যার, যে বল ত্বরণের ব্যস্তানুপাতিক কিন্তু ভরের সমানুপাতিক। বলের সূত্র থেকে আমরা পাই ভর ত্বরণের ব্যস্তানুপাতিক, এরকমভাবে লাইন লেখা ছিল। তো আমরা এখান থেকে একটা জিনিস বার করে দিই, এফ ইকুয়াল টু ভর, মানে এফ সমানুপাতিক মাস, দেখতে পাচ্ছি এফ মাসেরও সমানুপাতিক, এফ ত্বরণেরও সমানুপাতিক, এফ কিন্তু ত্বরণেরও সমানুপাতিক। মানে আমরা বলতে পারি ত্বরণ যত বাড়বে, বা আমরা বলতে পারি ভর যত বাড়বে, তত বলও কিন্তু বাড়বে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, যখনই দুটো জিনিসের গুণফল একটা জিনিস পাই, তখন ওই দুটো জিনিস কিন্তু একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে ভরের সঙ্গে কিন্তু ত্বরণের সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে, বা বলতে পারো ত্বরণের সঙ্গে ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে। মানে কি, মানে যদি ফোর্স কনস্ট্যান্ট থাকে, ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, তুমি যদি ভর সেম রাখো, ভর যদি সেম রাখো, আর ভর সেমই থাকে, কারণ ভর তো চেঞ্জ করা যায় না, তাহলে তোমাকে কি করতে হবে, ফোর্সকে বাড়ানোর জন্য, ভর যদি সেম থাকে, আমার ভুল হলো বলা, ভর যদি কনস্ট্যান্ট থাকে আর তোমাকে যদি ফোর্সকে বাড়াতে হয়, তুমি যদি ফোর্সকে বাড়াও, তাহলে পয়েন্ট টু বি নোটেড, ত্বরণ ডেফিনেটলি বাড়বে। ত্বরণ কী হবে, ত্বরণ বাড়বে। ভর যদি সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে, ভর যদি সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে, তুমি যদি ফোর্সকে বাড়াতে চাও, তাহলে ত্বরণ তোমাকে বাড়াতে হবে। কাকে বাড়াতে হবে, ত্বরণ তোমাকে বাড়াতে হবে। ওই জন্য আমরা বলি ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক যদি ফোর্স, ঠিক আছে, ফোর্সকে যদি আমরা কী ধরি, কনস্ট্যান্ট ধরি, ঠিক আছে, ত্বরণ ভরে ব্যস্তানুপাতিক হয়। যেমন দেখো, যদি বলি আমরা এই এফ ইকুয়াল টু এম এতে আমরা যদি ফোর্স ধরে নিই 6 নিউটন, তাহলে এমকে আমরা ধরে নিলাম আমরা 3 নিউটন, এমকে আমরা ধরে নিলাম 3 কেজি, তাহলে একে কী হতে হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হবে। তা নাহলে 6 নিউটন আসবে না, 3 দুগুণে 6 কেজি পার মিটার। দেখো একটা কথা বলি, নিউটন ইকুয়াল টু কী হয়, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ দেখো কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ হচ্ছে, আর 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। এটাকে আমরা 6 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার না বলে 6 নিউটন বলি, ঠিক আছে। নিউটনকে সম্মান দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। তো এইভাবে আমাদের ব্যাপারটা হয়, বোঝাতে পারছি আশা করি। তো চলো অ্যান্সার আমাদের কী হবে, এইটা। নেক্সট
নিচের কোন খনিজ থেকে ম্যাগনেসিয়াম আহরণ করা হয়? নিচের কোন খনিজ থেকে ম্যাগনেসিয়াম আহরণ করা হয়? অ্যান্সার কী হবে তোমাদের? কার্নালাইট। দেখো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, আমরা জানি। হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। এই গ্যালেনা হচ্ছে লেড সালফাইড, মানে পিবিএস। ঠিক আছে, সো বেসিক্যালি অ্যান্সার আমাদের এইটা হবে। এটা গুড কোশ্চেন ছিল। আরেকটা জিনিস, যদি বলে ম্যাঙ্গানিজের আকরিক কোনটা, এটা তো ম্যাগনেসিয়ামের আকরিক। দেখো ম্যাগনেসিয়ামের তোমাদের অ্যাকচুয়াল আকরিক কিন্তু ডলোমাইট হয়, বাট এখানে ডলোমাইট অপশান নেই কিন্তু। ম্যাঙ্গানিজ, ঠিক আছে। ম্যাঙ্গানিজের যদি আকরিক বলি সেটা হচ্ছে পাইরোলুসাইট। পাইরোলুসাইট। চলো, আচ্ছা, এটা সফটওয়্যার গ্লিচের কারণে মনে হয় আগের বারে এটা ওঠেনি, আমি তোমাদের বলে দিই যে নিচের কোনটি একটি অপঘটন বিক্রিয়া। জাস্ট 10 নম্বর কোশ্চেনটা হয়তো স্কিপ হয়ে গেছে, ঠিক আছে, পড়িয়েছি বাট রেকর্ড হয়নি। তো নিচের কোনটি একটি অপঘটন বিক্রিয়া মানে বিয়োজন বিক্রিয়া, আমি এটা লিখেওছিলাম, পরে দিয়ে গেছি আর কি। সেটা হচ্ছে তোমাদের এজিবিআর। এটা লাইটের রেসপেক্টে ভাঙে, সিলভার এবং ব্রোমিনকে ভেঙে দেয়, ঠিক আছে, সিলভার ব্রোমাইড। এটা তোমাদের কম্বিনেশান রিয়াকশান, এটাও তোমাদের কম্বিনেশান রিয়াকশান, কারণ দুটো কম্বিনেশানে একটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, সেগুলো কম্বিনেশান রিয়াকশান। এখানে দেখতে পাচ্ছ যে লোহা কপার সালফেটের যে ঘর তার থেকে কপারকে বার করে দিচ্ছে। দেখো কপার সালফেটের ঘর থেকে কপারকে বের করে দিয়েছে। এটা কী ধরনের বিক্রিয়া? এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। চলো, আলোর বেগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা ডিফারেন্ট ব্যক্তি আমাকে ডিফারেন্টভাবে বলেছে, ঠিক আছে। এটা ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল। তো আলোর মানে এর মতো কোশ্চেন এসছে, আলোর বেগ বা স্পিড অফ লাইট সম্পর্কে কোনটা সত্যি? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? বায়ুতে শূন্যস্থানে আলোর বেগ প্রায় সমান, এটা কারেক্ট। বায়ুতে এবং শূন্যস্থানে আলোর বেগ প্রায় সমান, এই জন্য এটা কারেক্ট বক্তব্য। নেক্সট বলছে জলে আলোর বেগ বায়ুর থেকে বেশি। আমরা জানি যে জলে আলোর বেগ বায়ুর থেকে বেশি নয়, যত মাধ্যমের ঘনত্ব বাড়ে তত আলোর বেগ কমতে থাকে। কাঁচে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে বেশি। আমরা জানি কাঁচে আলোর বেগ ভ্যাকুয়ামের থেকে অনেক কম। বায়ুতে আলোর বেগ 2 × 10⁸। আমরা জানি বায়ুতে আলোর বেগ মোটেই 2 × 10⁸ নয়। দ্যাট ইজ ওয়াই অপশান এ উইল বি দ্য কারেক্ট হেয়ার। একটা জিনিস এইখানে একটু বলে দিই, এই যে 2 লেখা হয়েছে, অনেক সময় অনেক বইতে রাউন্ড ফিগার এটা লেখা থাকে, বাট এটা অ্যান্সার নয়, এই জন্য এটা কিন্তু কেটে গেল, ঠিক আছে। যদি বলি ভ্যাকুয়ামে অর্থাৎ শূন্য স্থানে আলোর বেগ কত? শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 2.9979 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো এতটা ডিস্টেন্স কভার করতে পারে, ঠিক আছে। এবার যদি বলি বায়ুতে কত, মানে এয়ারে, বাতাসে কত? বাতাস অনেক থিন হয়, বাতাসে কী হয়, এই 9-এর জায়গায় একটা 0 বসে, এটা অ্যাকচুয়াল 2.970 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। এবং এই যে অ্যাকচুয়াল যেটা, এটাও অ্যাকচুয়াল নয়, এটাও অনেক বড় ভ্যালুর একটা, মানে আরও ক্লোজ ভ্যালু। কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ প্রায় লেখা রয়েছে, এটাকেই এরা প্রায় লেখে, এটাকে এই দুটোকেই প্রায় অনুপাতে কি হয়ে যায়, 3 × 10⁸ মিটার/সেকেন্ড এটা এখানে কিন্তু ধরা হয়, ঠিক আছে। নিচের কোন বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া? দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমি কি বললাম একটু আগে, যে কপারকে তুলে দিয়ে লোহা এখানে ঢুকে পড়ছে, কারণ লোহা হাইড্রোজেনের উপরে অবস্থান করে রিঅ্যাক্টিভিটি সিরিজে, কপার নিচে অবস্থান করে, পরে কপার কম রিঅ্যাক্টিভ হয় লোহার থেকে। এইটাই হচ্ছে অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে। চলো, বলছে ভয়েস বক্সের অন্য নাম কি? দেখো ভয়েস বক্সের অন্য নাম হচ্ছে ল্যারিংস। ল্যারিংস কিন্তু কোনো একটা জিনিস নয়, ল্যারিংস এপিগ্লটিস, সুপ্রাগ্লটিস, ভোকাল কর্ড, গ্লটিস এবং সাবগ্লটিস, এই তিনটে জিনিস নিয়ে ল্যারিংস তৈরি হয়। ফ্যারিংস হচ্ছে আমাদের নাক এবং মুখের যে কমন যে পথ, সেটাকে আমরা বলি ফ্যারিংস। আর ট্রাকিয়া হচ্ছে শ্বাসনালী। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? ল্যারিংস এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ফুসফুসের ভেতরে থাকে ব্রঙ্কাস, ঠিক আছে, ক্লোম শাখা বা ক্লেম শাখা যাকে বলা হয় বাংলায়। তো অ্যান্সার আমাদের কী হবে? অ্যান্সার আমাদের হবে এখানে ল্যারিংস। সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা তীব্র ক্ষার, আমরা দেখতেই পাচ্ছি। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা তীব্র অ্যাসিড। এদের বিক্রিয়ায় আমরা ক্লিয়ারলি জানি NaCl এবং জল উৎপন্ন হবে। ডেফিনেটলি অ্যাসিড এবং বেজ, ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? লবণ আর জল। তো একটা অ্যান্সার তাই হবে আমাদের।
একটি নিউরনের সবচেয়ে দীর্ঘ অংশ কোনটি? কোশ্চেনসটা এরমভাবে আসেনি আমি যতদূর জানি। দেখো একটা নিউরনের যদি বলি এটা একটা নিউরন, ঠিক আছে, এটা একটা কি একটা নিউরন এবং আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নিউরনের এই যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা বলি ডেনড্রাইট। এই যেগুলো আমি বের করলাম শাখা পোশাখা মতো, এগুলোকে আমি কি বলি, এগুলোকে আমরা বলি ডেনড্রাইট বা ডেনড্রন, ঠিক আছে, ডেনড্রন বা ডেনড্রাইট, ডেনড্রন। এটা হচ্ছে কি তোমাদের আমরা জানি নিউক্লিয়াস, অর্থাৎ এটা একটা কোষ দেহ বা প্যারিক্যারিয়ন, কোষ দেহ, সেল বডি থাকে নিউরনে, তাকে প্যারিক্যারিয়ন বলা হয়। আর এইটা হচ্ছে কি আমাদের অ্যাক্সন, আর এটা হচ্ছে কি আমাদের সাইন্যাপটিক নব, ঠিক আছে, এস এন বলে লিখছি বা এস নব বলে লিখছি, সাইন্যাপটিক নব। তো এটা অ্যান্সার আমাদের কী হবে, এখানে অ্যান্সার অ্যাকশন হবে। কিন্তু কোশ্চেন্সটা এভাবে আসেনি, কোশ্চেন্সটা এসেছিলো যে আমি তোমাদের কালকেও বলেছিলাম যে এই পার্টটা দিয়ে কিন্তু রেল বারবার কোশ্চেন্স দেয়। কালকেও আমি তোমাদের রিপিট করেছিলাম যে নিউরনের অংশ দেখবে আমার ভিডিওতে পরিষ্কার বলা আছে বায়োলজি পার্টে, যেখান থেকে প্রশ্ন আসবে সেই প্রশ্ন এসছে। প্রশ্নটা এসছে যে এর কোন অংশে তোমাদের নার্ভ ইম্পালস গৃহীত হয়, স্নায়ু উদ্দীপনা গৃহীত হয় কোন অংশে? মনে রাখবে অ্যান্সার হবে তোমাদের ডেনড্রন। ডেনড্রন অংশে স্নায়ু উদ্দীপনা গৃহীত হয়। আর বেরিয়ে যায় কী দিয়ে? বেরিয়ে যায় সাইন্যাপটিক নব দিয়ে। কী আকারে বেরোয়? কেমিক্যাল আকারে বেরোয়। সেটা কোথায় গিয়ে ইলেকট্রিক ইম্পালসে কনভার্ট হয়? সেটা হচ্ছে ডেনড্রনে গিয়ে কিন্তু সেটা ইলেকট্রিক ইম্পালসে কনভার্ট হয়ে যায়। এই সব ব্যাপারটাই মনে রাখাটা দরকার। 60 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বেগ এত হলে কম্পাঙ্ক কত? দেখো কম্পাঙ্ক সমান আমরা কি জানি? কম্পাঙ্ক সমান আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। কম্পাঙ্ক সমান আমরা কি জানি? তরঙ্গ দৈর্ঘ্য। দেখো অ্যাকচুয়ালি ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি ফ্রিকোয়েন্সি ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, এইটা আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু এইটা হয়। এখানে কি দেওয়া আছে? এখানে ভেলোসিটি দেওয়া আছে, তাই ভেলোসিটি বাই তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি হবে, এটাই হবে। মানে তরঙ্গ দৈর্ঘ্য বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো ভেলোসিটি এখানে কত বলেছে? 3 × 10⁸। আচ্ছা এবার তরঙ্গ দৈর্ঘ্য দেখো এনএমে আছে, এটা তো মিটারে আছে কিন্তু এটা এনএমে আছে, তাহলে ন্যানোমিটার বলতে কী বোঝায়? দেখো 600 nm মানে হচ্ছে 600 × 10⁻⁹ মিটার। যে কোনো এনএমকে 10⁻⁹ দিয়ে গুণ করলে সেটা মিটারে কনভার্ট হয়ে যায়, এটা মনে রাখবে। এবার দেখো এখানে বেসিক্যালি তার মানে বেসিক্যালি কী আছে? 6 × এটা 10⁻² আছে, কারণ দুটো 10 আছে, 100 মানে কি দুটো 10, আর এখানে 10⁻⁹ আছে। তারপরে যোগ বিয়োগ করলে আমরা কী দেখতে পাচ্ছি? এটা 10⁻⁷ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি 600 nm মানে হচ্ছে 6 × 10⁻⁷ মিটার। এটাকে ক্যালকুলেট করলে এটা আসবে, কিন্তু যে কোনো এনএমকে 10⁻⁹ দিয়ে গুণ করলে 10⁻⁹ নট 9, কিন্তু 10⁻⁹ দিয়ে গুণ করলে সেটা মিটারে কনভার্ট হয়ে যায়, এটা মনে রাখবে। তাহলে 6 × 10⁻⁷। এখন দেখো 3কে 6 দিয়ে গুণ করলে কিছু না হোক একটা 0.55 আসবে। 5 কোথায় আছে দেখো, সেটাই অ্যান্সার। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখতে হবে আমাদের 14 আছে কিনা, কারণ আমার অপশন হওয়ার সময় মিস্টেক থাকে, বাট 5 আসবে অ্যান্সার, এটুকু শিওর। বেসিক্যালি ব্যাপারটা কী হবে বলে দিই, এখানে আসবে তোমাদের 0.5, এটা আমাদের কী আসবে 0.5, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ভালো করে বোঝো। এটা আমাদের কী আসবে 0.5, ঠিক আছে। আর 8 আর সাথে কত হবে আমাদের 15। 0.5-এর জন্য একটা নিচে তলায় কী যাবে বুঝতেই পারছো আশা করি। 0.5-এর জন্য তলায় কী যাবে? একটা 10 যাবে, সেই 10 দিয়ে এই 15টা 10-এর একটা 10 কেটে যাবে, তার মানে কত থাকবে? কটা 10 থাকবে? 14টা 10 থাকবে। অ্যান্সার আমাদের কী হবে? 10⁻14। তো এটা অ্যান্সার হবে 0.5 দিলে হবে ওখানে 15, আর 0.5 যদি তুলে দিয়ে 5 দাও তাহলে ওখানে হবে 10⁻14। তাহলে অ্যান্সার হবে 5 × 10⁻14 হার্টজ, ঠিক আছে। দ্যাট ইজ মাই অ্যান্সার টু দিস। চলো, অনেকের বুঝতে অসুবিধা হবে যে 10⁸ ছিল আর 10⁻⁷ ছিল, 8 আর সাথে 15 আমি কী করে করলাম? আমি তো 8-7 হওয়া উচিত ছিল। দেখো ওই আগেরটার কথা বলছি, ধরো একটা আছে ওয়াই, আরেকটা আছে এক্স × 10⁻, ধরো এখানে 10⁻5 আছে, আর এখানে ধরো আছে 10⁻2 -2 আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়াই × 10⁻5 আছে, এটা ওকে, কারণ -5 নেই এখানে। এটা আছে x/10⁻2, নিচে আছে বলি এটাকে ওপরে তুললে এটা দাঁড়ায়। এবার দেখো নিচের এটা নিচে, এই পুরো পার্টটা নিচে, আর নিচের নিচে আছে এই পার্টটা, তখন এই পার্টটা যখন ওপরে উঠবে তখন এটা কী হয়ে যাবে? এটা ওপরে চলে যায়,
অর্থাৎ এটা 2 হয়ে উপরে যাবে, তখন এটা কিন্তু যোগ হয়ে যাবে, ওই জন্য ওখানে 8+7 বলে আমি 15 করেছিলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই কোশ্চেন্সটা এসো। সরি, এত কিছু বলতে হলো, উচিত না বলা, এটা নর্মাল মানে ম্যাথামেটিক্সের ব্যাপার। এখানে তোমাদের কি বলেছে? এখানে তোমাদের বলেছে যে ওকে, এখানে তোমাদের বলেছে 20 দ্রাব্য ছিল আর 80 দ্রাবক ছিল, তোমার টোটাল লিটার কত হলো? 100 ইউনিট লিটারে হয়ে গেল টোটালটা। তার মধ্যে তাহলে কী বলছে, দ্রাবের শতকরা কত পরিমাণ আছে? দ্রাব তো 20 আছে, টোটাল তো 100 আছে, তখন 20% অ্যান্সার হবে। চলো, এই কোশ্চেন্সটাও কিন্তু আমি বলেছিলাম যে এই টাইপটা তোমাদের পরীক্ষা আসবে, মনে করে দেখো, ওখানে বলেছি আমি যে মিশ্রণের ক্ষেত্রে মানে যেটা সলিউশনের যে পার্ট আছে, দ্রবণ, কোলাইড, এর ক্ষেত্রে তোমাদের ওই দ্রবণ বের করার 3টে পদ্ধতি আছে, ভলিউম বাই ভলিউম, ভলিউম বাই তোমাদের কেজি বাই ভলিউম, এই সমস্ত যে মেথড, 3টে মেথড আছে, 3টে মেথডের উপর বেশ করে আগের বছর এসছে, এবছর কিন্তু প্রশ্ন আছে, দেখো ফার্স্ট শিফটে দিয়ে দিয়েছে। ওকে, চলো, পাচনে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? আমরা জানি সেটাকে শ্বসন বলা হয়, মাইটোকন্ড্রিয়ায় হয়। এবার শ্বসনের যে 3টে বিক্রিয়া আছে, সেই 3টে বিক্রিয়া প্লিজ ভালো করে পড়ে যাও, এবং কত অণু কার্বন উৎপন্ন হয় প্রত্যেকটা বিক্রিয়াতে, সেগুলো ভালো করে মুখস্থ করে যাও। তোমাদের ওল্ড এনসিইআরটিতে চার্ট আছে, অ্যাকচুয়ালি ওল্ড এনসিইআরটি নেই, কারণ ক্লাস 10-এ এনসিইআরটি চেঞ্জ হয়নি, পরের বছর চেঞ্জ হবে, তখন আমরা ওল্ড নিউ বলবো ক্লাস 10-এর জন্য। বাট ক্লাস 10-এর এনসিইআরটিতে তোমাদের একটা চার্ট আছে 3টে দিয়ে, ওই 3টেকে প্লিজ ভালো করে পড়ে যাও, ঠিক আছে? অবাত, সবাত, শোষণ, ইস্ট ফিস দিয়ে আছে, ওই প্লিজ ওইটাকে ভালো করে পড়ো, ওটা থেকে প্রশ্ন আসেই আসে। আমার মনে হয় না প্রশ্নটা এইভাবে ছিল, প্রশ্নটা মনে হয় অন্যভাবে ছিল। আমি একজন স্টুডেন্টের কাছ থেকে এটা শুনেছি যে ইথানলকে কীভাবে ওষুধে ব্যবহার করা যায়, কারণ আকারে ছিল যে ইথানল জলে দ্রবীভূত হয়, তো ওটাই কারণ হবে অ্যাকচুয়ালি, ইথানল জলে দ্রবীভূত করা যায়। আর ইথানল ওষুধে ব্যবহার হয় কারণ ইথানল অ্যান্টিসেপটিক আকারে ব্যবহার করা যায়, তাই, ঠিক আছে? তো এখানে তো সাপ সাপ দেখতে পাচ্ছি, এটাই আমাদের অ্যান্সার হবে, বাকিগুলো অ্যান্সার নয়। কিন্তু আমার মনে হয় না কোশ্চেনটা এভাবে ছিল। তো ইথানল কোথায় আছে? কার্বন অ্যান্ড কম্পাউন্ড যে পার্ট আছে তার লাস্টের পোর্শনে ইথানল আছে, ইথানল দিয়ে বিক্রিয়া, ইথানল দিয়ে যে বিক্রিয়াগুলো আছে সেগুলো ব্যাপকভাবে বিগত বছরে এসছে, এবছরও আসবে, এবং আমি আমাদের কালকের যে ভিডিও আছে যেখানে কী কী পড়তে হয় বলেছি, যেটা বলছিলাম একটু আগে, সেখানে হয়তো উল্লেখ করেছি। একটা জিনিস তোমরা আমাকে একটু কমেন্টে বলো, যদি তোমাদের কার্বন অ্যানিস কম্পাউন্ডেড ওই পার্টটার তোমাদের ভিডিও দরকার হয়, আমি তোমাদের পরিষ্কার ওই পার্টটা ভিডিও আমি ভীষণভাবে দেবো। এবং যে যে মেন টপিক আসছে, যদি তোমরা বলো আমাকে, লাইটের উপর যেমন ভ্যাকুম এবং এর যে ফ্রিকোয়েন্সি বার করার ফর্মুলা টর্মুলা দিয়ে কোশ্চেন্স আসছে, এগুলো আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু বলতে হবে আমাকে। চলো নেক্সট, রসায়নে ভরের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস কে প্রবর্তন করেছিলেন? আমরা জানি এটা ল্যাভোয়িয়ারের প্রবর্তন, ঠিক আছে? ইনি বলেছিলেন যে ভরের সংরক্ষণ সূত্র দিয়েছিলেন, ঠিক আছে? ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ভরকে কী করা যায়, এক রূপ থেকে এক রূপে কনভার্ট করা যেতে পারে মাত্র। তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্টন ল্যাভোয়িয়ারের দেওয়া। আর প্রাউস্টে কী ছিল? প্রাউস্টে হচ্ছে প্রপোর্শনের থিওরি, অর্থাৎ মানে স্থির অনুপাতের থিওরি দেওয়া ছিল প্রাউস্টের, ঠিক আছে? তো আতেয়ান ল্যাভোয়িয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নেক্সট চলো, দেখো, আচ্ছা, আর অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে, স্যার ওল্ড এনসিইআরটি পড়বো নাকি নিউ এনসিইআরটি, তুমি বলো এখনও পর্যন্ত কোন এনসিইআরটি থেকে প্রশ্ন পড়েছে, তোমরা কি বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারিনি, তার কারণ দুটো এনসিইআরটিতেই সব কটা টপিক আছে, তার মানে এখন কমন টপিকগুলো থেকে প্রশ্ন পড়ছে। দেখো, কমন টপিক, ও টপিক, এ টপিক, সে টপিক হয় না। কিছু স্টুডেন্ট আছে যারা সারা জীবন টপিকের খোঁজে চলে, কিন্তু কোনো দিন তাদের সিলেকশন হয় না। তুমি কি সেই ধরনের স্টুডেন্ট? এটাকে ভাবো ফার্স্ট। টপিক 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 করে চেঁচাও না, চেঁচিও না, তাহলে মাথায় টুপি ছাড়া কিছু জুটবে না, ঠিক আছে? টুপি পরে বসে থাকতে হবে। টপিক ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পড়াটা। তুমি ওল্ডও পড়ছো না, নিউও পড়ছো না, তোমার কিছুই পড়া নেই, তোমার টপিক জেনে লাভ কী? ফার্স্ট এটা ভালো করে ভাবো। তো পড়ো আগে, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মনে রাখবে, ওল্ড এনসিইআরটি আর নিউ এনসিইআরটির মধ্যে পার্থক্য মাত্র 30 থেকে 40%, তার বেশি নয়। তার পার্থক্যগুলো কোথায় কোথায় দেখা গেছে? ফিজিক্সে কিছু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোতে পার্থক্য দেখা গেছে, বায়োলজিতে তেমন কোনো পার্থক্যই নেই বেসিক্যালি। রিপ্রোডাকশান দেখো, ঘুরিয়ে লিখেছে বাবা, লাস্ট যে প্যারাগ্রাফ সেটাকে করে দিয়ে ফার্স্টের, মাঝের যে প্যারাগ্রাফ সেটাকে করে দিয়েছে লাস্টে, এবং তাতে কিছু তথ্য যোগ করেছে। আমি বাড়ি যাইব, এটাকে আমি বলতে পারি আমি বাড়ি যাব, যাইব আর যাবোর পার্থক্য, এছাড়া আর কিছু নয়। অর্থাৎ একটা লাইনকে ডিফারেন্টভাবে লেখা যেতেই পারে, ঠিক আছে? তো এই হচ্ছে দেখবে হয়তো আমি অন্য কোনো তোমাদের ফিজিক্সের যে কোনো কেমিস্ট্রি কোনো ভিডিওতে এই কোশ্চেন্সটাকে অন্যভাবে পড়িয়েছি, আবার এখানে অন্যভাবে পড়াম, কিন্তু ব্যাপারটা তো একই থাকলো। এই হচ্ছে ব্যাপার, তোমরা খালি টপিকের খোঁজে চলো, সারা জীবন টপিকই খোঁজ করে যাও, পড়ার দরকার নেই। চলো নেক্সট পয়েন্টটায় বলেছে, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸, মানে ওইটাকে রাউন্ড ফিগারে লিখেছে এখানে, আর কোনো অন্য একটা মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে প্রতিসাঙ্ক কত ওই মাধ্যমে? দেখো, যে কোনো মাধ্যমের প্রতিসাঙ্ক বা রিফ্র্যাক্টিং ইন্ডেক্স হচ্ছে স্পিড অফ লাইটকে
স্পিড অফ লাইট, ঠিক আছে, স্পিড অফ লাইট ইন এয়ার, অ্যাকচুয়ালি ভ্যাকুয়াম নেওয়া হয় অর ভ্যাকুয়াম, এয়ারে অথবা ভ্যাকুয়ামে, কারণ আমরা জানি এয়ার বা ভ্যাকুয়ামে স্পিড অফ লাইট প্রায় সমান সমান। এটাকে ভাগ করতে হবে, কী দিয়ে ভাগ করতে হবে? ওই মাধ্যমে আলোর বেগ দিয়ে, ওই মাধ্যমে আলোর বেগ, মানে বেসিক্যালি এই দুটো মাধ্যমে আলোর বেগের রেশিও হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওই জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কিন্তু কোনো কী নেই, ওই মাধ্যমে হবে, ওই মাধ্যমে আলোর বেগ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কিন্তু কোনো কী নেই, একক নেই। কারণ যখনই কোনো রাশি দুটো জিনিসের রেশিও হয়ে যায় তখন কাটাকুটি হয়ে যায় এককটা। স্পিডের একক এখানে মিটার পার সেকেন্ড কেটে কেটে যাবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো একক থাকবে। তাহলে এটা কত বলেছে? 3 × 10⁸, এটা বলেছে 2 × 10⁸। তো 10⁸, 10⁸ এখানে দেখতে পাচ্ছি জলাঞ্জলি যাচ্ছে, তাই না? এখানেই তো আমরা দেখতে পাচ্ছি এটা এটা কেটে জলাঞ্জলি যাচ্ছে। তো 3কে 2 দিয়ে ভাগ করলে কত? 1.5, অ্যান্সার 1.5। এটা মুখে মুখে করা যায়, যে এটা জানে সেটা ইজিলি করে ফেলবে। চলো পরেরটা। লেড নাইট্রেট উত্তপ্ত করলে যে বাদামি ধোঁয়া পাওয়া যায়, নির্গত হয়, তা কোন গ্যাসের? দেখো আমরা লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে আমরা NO2 পাই, দুটো গ্যাস পাই, আমি তোমাদের বলেছিলাম, মনে করে দেখো। একটা হচ্ছে বাদামি বর্ণের এই গ্যাসটা, যাকে আমরা বলি নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর একটা পাই আমরা অক্সিজেন, আর তার সাথে সাথে একটা সলিডকেও পাই, যেটা হচ্ছে লেড মনোক্সাইড, এটা হচ্ছে হলুদ বর্ণের হয়, এটা সলিড হয়, ঠিক আছে। এবং এটা কী বিক্রিয়া? এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তো কারেক্ট আনসার কী হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। খাদ্য শৃঙ্খলে প্রাথমিক ভোক্তাকে, প্রাইমারি কনজিউমারকে খাদ্য শৃঙ্খলে? দেখো খাদ্য শৃঙ্খলে প্রাইমারি কনজিউমারকে যে ঘাস খায়, যে কাকে খায়? যে উৎপাদককে খায়। মনে রাখবে, উৎপাদককে যে খায় বা ঘাস উৎপাদক এইসবকে যে খায় সে হচ্ছে প্রাথমিক কনজিউমার, পিসি, প্রাইমারি কনজিউমার, ঠিক আছে। তো প্রাথমিক উপভোক্তাকে, প্রাথমিক উপভোক্তা হচ্ছে এখানে ঘাস ফড়িং, হরিণ, খরগোশ, এরা হচ্ছে প্রাথমিক উপভোক্তা। ব্যাঙ কিন্তু নয়, কারণ ব্যাঙ খায় পোকামাকড়, ব্যাঙ হচ্ছে সেকেন্ড কনজিউমার। বাজ হচ্ছে থার্ড কনজিউমার, সিংহ যেমন থার্ড কনজিউমারদের মধ্যে পড়ে, টার্সারি কনজিউমার যারা হয়। তো অ্যান্সার হবে এইটা, ঠিক আছে, সি অপশন উইল বি দ্য কারেক্ট। চলো আচ্ছা, পরের প্রশ্নে আমরা তোমাদের ম্যাথ এখানে পেয়ে গেছি, চলো ম্যাথ করা যাক। এখানে বলেছে যে আর এর ব্যয় তার বেতনের 70%, তার মানে কি? তার মানে আর এর টোটাল মান্থলি ইনকাম, ঠিক আছে, এটা আই ফর ইনকাম, ইনকাম যদি 100 টাকা হয় আর যদি ব্যয় হয় 70 টাকা, 100-র 70% মানে 70 টাকা, তাহলে তার সঞ্চয় কত বলো? 30%, মানে 30 টাকা। এবার বলছে বেতন বৃদ্ধি পেয়েছে 120, তার মানে বেতন এখন কত হয়ে গেছে? 100 থেকে 20% বেড়ে যাওয়া মানে 100তেই 20 বাড়া, মানে 120 হয়ে গেছে। আগে ছিল 100, এখন হয়ে গেছে 120, ঠিক আছে। তার সঞ্চয় আগের তুলনায় 4,200 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে আগে যা সঞ্চয় ছিল আর এখন যা সঞ্চয় হবে সেটা আমরা জানি না এখানে কত, কিন্তু আগের সঞ্চয়ের থেকে এখনকার সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে টাকাতে, ওপরের ভ্যালুগুলো পার্সেন্টেজে আছে, এটা আমরা টাকাতে লিখলাম, কত টাকা বৃদ্ধি পেয়েছে? 4200 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে তার তার ব্যয় নতুন বেতনের 65% হয়ে যায়। তাহলে তার নতুন বেতন কত? মান্থলি ইনকাম 120 টাকা, তার 65% মানে কত? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা কেটে গেল, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, এটা থাকছে তোমাদের 13, 5 দিয়ে কাটছি, এটা থাকছে 6, 6 13 78, তার মানে কত হচ্ছে তোমাদের? 78। এটা কি? এটা হচ্ছে তোমাদের ব্যয় হচ্ছে 78, তাহলে তুমি বলো 120 থেকে 78 যদি তুমি ব্যয় করো তাহলে তোমার থাকছে কত? 42 টাকা থাকছে। তার মানে 30 আর 42-এর পার্থক্য হচ্ছে টাকায় কত? 4200। 30 আর 42-এর পার্থক্য অ্যাকচুয়ালি কত? আমরা দেখতে পাচ্ছি 12 টাকা। তার মানে 12-র ভ্যালু, পয়েন্ট টু বি নোটেড, 12-র ভ্যালু হচ্ছে 42-এর সমান। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 4200/12। আর 100-র ভ্যালু কত হবে? কারণ তোমাদের দিকে জিজ্ঞেস করে তার বর্তমান বেতন কত, ঠিক আছে, বেতনের 70%, যদি তার বেতন, আচ্ছা, তার মানে এই 100-র ভ্যালুই জিজ্ঞেস করেছে, কারণ দেখো যদি মানে হচ্ছে যদি বৃদ্ধি পায় তো, কিন্তু অ্যাকচুয়াল বেতন ছিল এইটা, এইটা যার 70%, তার মানে 100-র ভ্যালুই বার করতে বলে। তো 100-র ভ্যালু কত হবে? ইন্টু এখানে 100 করলে তোমাদের বেরিয়ে যাবে। তো কাটাকুটি করো, এখানে দেখতে পাচ্ছি এটা কাটছে, তো 4 দিয়ে কাটো, 4 13 12, আর 4 14, 3 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে তো চাপের হয়ে যাবে, 3 দিয়ে কাটো, 3 14 42, 3 দিয়ে কাটাই ছিল, মাইন্ড ক্যালকুলেশন করছি তো। এটা 4 হবে, এটা তোমাদের 1400 হবে, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, 25 মানে 0 0 0 10 মানে 35। তো কারেক্ট অ্যান্সার উইল বি 35,000 টাকা, অর্থাৎ সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট।
এখানে তোমাদের বলেছে 7/12। আচ্ছা দেখো একটা জিনিস, যখনই আমরা ভাগ পাবো কিন্তু সেটা ফ্র্যাকশানে থাকবে, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা উল্টে যায়। তো এটা হয়ে যাবে 4/7। এটাকে এভাবে লেখো, এখানে ভাগ দিয়ে রাখো। এটা 5/12। আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট করছি 5/12। আচ্ছা চলো তোমাদের জন্য লিখেই করি, 18/25 প্লাস 2/5। এবার দেখো একটা জিনিস, এখানে কিছু কাটাকুটি যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা কাটছে। সো এটা 6 দিয়ে যাচ্ছে, এটা 3, এটা 2, এটা হচ্ছে 5 দিয়ে গেলে এটা হচ্ছে কত আমাদের 5। মানে এখানে বেসিক্যালি এটা কী থাকছে, এটা থাকছে 3/10। তো এইটাকে আমি অ্যাকচুয়ালি তুলে দিচ্ছি, ঠিক আছে, এখানে তুলে দিয়ে আমি লিখছি 3/10। মানে সামনের অংশটায় 3/10 হয়ে গেছে আমরা, ঠিক আছে। কত হয়ে গেছে আমাদের, 3/10 হয়ে গেছে, ঠিক আছে। একে আবার ডাইরেক্টও করা যায়। দেখো এখানে তোমাদের নিচে থাকছে আমাদের 10, আর এটা তোমাদের হয়ে যাচ্ছে 5×3=15, সরি নিচে 10, তো 3, 2×4 মানে 7/10। এটা হয়ে যাচ্ছে কত, 7/10। এইটা হয়ে যাচ্ছে কত, 7/10। এবার দেখো এখানে ভাগ আছে, যেই এখানে তুমি গুণ দেবে, তো 7/10 যেটা আমার যোগফল বেরিয়েছিল সেটা উল্টে হয়ে যাবে এখানে 10/7। কত হয়ে যাবে, এটা উল্টে হয়ে যাবে আমার 10/7। মানে এই ভ্যালুটা আমার 7/10 ছিল, কিন্তু উল্টে যেহেতু ভাগটাকে গুণ করে দিলাম, উল্টে কত হয়ে যাবে, 10/7, ঠিক আছে। আচ্ছা প্লাস, এবার এইখানটা একটু দেখি, 8/15 আর 16/25। তাহলে তোমাদের ভাগ আছে তো উল্টে যাবে, তখন 8 দিয়ে 16কে কাটলে হবে 2, ঠিক আছে। 8 দিয়ে কী বলছি বুঝতে পারছো আশা করি, 15, এটা হয়ে যাবে 25/16, যেহেতু ভাগ আছে। তো 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, এটাই বলছিলাম। এখানে কাটলে হচ্ছে তোমাদের 3, এখানে কাটলে হচ্ছে 5, তখন এটা হয়ে যাবে 5/6। এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমাদের, আচ্ছা সরি এখানে এর আছে, তখন এর কাজ আগে হবে, রিয়েলি সরি আমি খেয়াল করিনি, আমি এই পর্যন্ত দেখেই কাজ করে দিচ্ছি। মনে রাখবো অফের কাজ, এই ভাগ আর অফের মধ্যে অফের কাজ আগে হয়। তো 16/25 ইন্টু 15/8, তো এটা কাটলো। আর এখানে আছে কত, এখানে আছে তোমাদের, এটা আবার উল্টে যাবে। যাক এখানে আছে কত তোমাদের 2, এটা তোমাদের হবে 3, এটা তোমাদের হবে 5, মানে 6/5। এইটুকু করলে কত হচ্ছে আমার, হচ্ছে 6/5, 3×6 নিচে 5। কিন্তু 18/15 পরে ভাগ আছে, সো ভাগটা যে গুণ হয়ে যাবে, এই 6/5টাই এখানে 5/6 হয়ে বসবে। কত হয়ে বসবে, 5/6 হয়ে বসবে। তো 5/6 বসে গেল, এই কাটলো। এটা তোমাদের দেখো, এটা তোমাদের 4, এটা তোমাদের 3, আমি এক লাইনে করার চেষ্টা করছি, 5, 3, মানে এটা হয়ে যাবে 4/9, ঠিক আছে। এবার এইটাকে আসো, এটা 7 কেটে যাচ্ছে, এটা হয়ে যাবে 1/3। তার মানে 1/3 ইন্টু 10/7 প্লাস 4/9, তার মানে এটা হয়ে যাবে 10/21 প্লাস 4/9। এগুলো কী বলতো, টাইম কনজামশন করার জন্য বেসিক্যালি দেওয়া থাকে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 21 আর 9, ঠিক আছে। তো 63 হবে তোমাদের, কী হবে, মানে এলসিএম। তো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি করে দেখে নাও, এটাই তোমাদের অ্যান্সার হবে, নতুবা আমার সব অপশান ভুল। কারণ 21 আর 9 এলসিএম 63 হয়, তো 63 আমার এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট, পরের কোশ্চেন্সটা একটু ছোটো হয়ে গেছে, সরি ফর দ্যাট। এখানে তোমাদের বলেছে যে নিচের পাই চার্টে ব্র্যান্ডের নামের চেয়ে দাম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। উকিলের উক্তির বিষয়ে ব্রাজিলের মানুষের মতামত শতাংশ বন্টন করে দেখানো হয়েছে। অর্থাৎ একজন কোনো বক্তব্য পেশ করেছে, বক্তব্যটা হচ্ছে এইটা, সেই বক্তব্যের নিরিখে ব্রাজিলের মানুষ কি করেছে, তাদের মন্তব্য প্রকাশ করেছে, ঠিক আছে। পাই চার্ট এবারে দুটো শিফটই দেখা গেছে এবং পরের থার্ড শিফটে দেখা গেছে। সো নেক্সট কালকে তো আসবেই। তো বলছে 4000 জনের একটি জরিপ গ্রুপের মধ্যে কতজন বেশি লোক একমত হয়েছেন অসমত হওয়া লোকের তুলনায়, মানে কত বেশি লোক। তার মানে বলতে চাইছে টোটাল আমার 4000 জন আছে, সেই 4000 জনের মধ্যে একমত কতজন, আর তোমার সরি এখানে বলেছে দৃঢ়ভাবে বা কিছুটা। দেখো এখানে দুই টাইপের এখানে আছে, এক দল হচ্ছে ডিসএগ্রি করছে কিন্তু কিছুটা স্লাইটলি, আর এক দল ডিসএগ্রি করছে কিন্তু স্ট্রংলি। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা এদের টোটাল কম্বিনেশন পাবো, কারণ এখানে দৃঢ়ভাবে বা কিছুটা, অর্থাৎ দুটোরই কম্বিনেশন দিতে বলেছে, ঠিক আছে। মানে অসমতের ক্ষেত্রে বলছি এই জায়গায়, এটা আমি অসম্মত যারা তাদের কথা বলছি, পয়েন্ট টু বি নোটেড। এই লাল কালিতে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে অসম্মত যারা। তো 13 আর 5 কত হয়, 18, 13 আর 5 কত, 18। তো টোটাল 18% লোক কী হয়েছে, স্লাইটলি বা স্ট্রংলি দুটোভাবেই ডিসএগ্রি করেছে। ডিসএগ্রি মানে কি, অসম্মত হওয়া। আর এগ্রি করেছে 17% লোক স্ট্রংলি, আর এগ্রি করেছে তোমাদের স্লাইটলি, সেটা হচ্ছে 44% লোক। মানে যারা দৃঢ়ভাবে বা কিছুটা
সম্মত হয়েছেন এমন ব্যক্তি কারা কারা আছেন? দৃঢ়ভাবে হয়েছেন 17, আর কিছুটা হয়েছেন 44। তাহলে টোটাল করলে আমরা কত পাচ্ছি? তোমরা এখানে পাচ্ছি হচ্ছে 4 × 5 মানে 61%। তো বলছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এবং সেটা লোকে বার করতে বলে। টোটাল লোক হচ্ছে 4000, দুটোর মধ্যে ডিফারেন্স আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার 43, তাই না? এখানে পাচ্ছি আমরা কত? 43, ঠিক আছে। সো 43%। এইটা বার করতে পারলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো দুটো শূন্যকে এখানে কাটো, 0, 4 3 12 2, 4 4 16 1 17। তো কারেক্ট অ্যান্সার উইল বি ফার্স্ট ওয়ান উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে একজন ম্যানুফ্যাকচারার সেলস অ্যান্ড আলমারি, ঠিক আছে, আলমিরা টু আ হোলসেলার অ্যাট এ প্রফিট অফ 20%। 20% বলতে আমরা কি বুঝি? 20% মানে 20/100 মানে 1/5, মানে 6 টাকায় বিক্রি করছে 5 টাকার জিনিস, ঠিক আছে। 6 টাকায় বিক্রি করছে 5 টাকার জিনিস, মানে 5:6 রেশিওতে আসবে। এবং দ্য হোলসেলার টু আ রিটেলার অ্যাট এ প্রফিট অফ 25%। 25% মানে কি 1/4, মানে 4 টাকার জিনিস সে 5 টাকায় বিক্রি করেছে। অ্যান্ড দ্য রিটেলার সেলস টু আ কাস্টমার অ্যাট এ প্রফিট অফ 20%, মানে এগেন দিস উইল বি 5:6, ঠিক আছে। তো বলছে ইফ দ্য রিটেলার প্রাইস অফ দ্য আলমারি, ঠিক আছে, ভালো করে বুঝবে। ইফ দ্য রিটেলার প্রাইস, তার মানে কি এই জায়গায় যে প্রাইসটা আসবে, এই টোটাল করার পরে এখানে যে প্রাইস আসবে, এই প্রাইসটা সেটা হচ্ছে কত বলেছে তোমাদের? 72,000 টাকা। তাহলে প্রোডাকশান কস্ট কত, মানে এই রেসপেক্টে এখানে যে প্রাইস আসবে সেইটা কত, সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। বোঝাতে পারছি আমি আশা করি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 5 5 কেটে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 4 দিয়ে এটাকে কাটছে, তো 2 2 4, 2 3 6, আর কিছু, হ্যাঁ 2 দিয়ে এটাকে কাটছে, তো এটা হয়ে যাচ্ছে 3। তার মানে বেসিক্যালি 5 টাকার জিনিস সে 9 টাকায় বিক্রি করছে। হ্যাঁ, 9-এর ভ্যালু 72, মানে 8,000 টাকা তোমার এখানে, বুঝতে পারছো? এখানে ইন্টু হচ্ছে। তো এখানে ইন্টু করার জন্য কী করতে হবে তোমাকে? ইন্টু 8,000 করতে হবে। 5-এর সঙ্গে 8,000 গুণ করলে কত হয়? 40,000। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার উইল বি 40,000। অতএব প্রোডাকশান কস্ট কত হবে? প্রোডাকশান কস্ট হবে তোমাদের 40,000 টাকা, ঠিক আছে। ভেরি মানে টাফ কোশ্চেন্স নয়, কিন্তু আমার মনে হয় না ভ্যালুটা এত ইজি ছিল। মানে একজন স্টুডেন্ট আমাকে এটা জাস্ট উদাহরণ হিসেবে বলেছে, স্যার এই টাইপের কোশ্চেন্স আমাদের এবারে এসেছিলো, কিন্তু ভ্যালুটা একটু টাফ ছিল, ভ্যালুগুলোর মনে ছিল না, ঠিক আছে। চলো নেক্সট, পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে হাউ মাচ পার্সেন্ট ইজ মোর স্পেন্ট অন হকি দ্যান দ্যাট অফ গলফ। মানে এখানে তোমাদের কিছু কিছু খেলার নাম রয়েছে এবং তাতে কত পার্সেন্ট ব্যয় করা হয়েছে সেইটা রয়েছে। তো হকির তুলনায়, হকি কনে গেল, এই হচ্ছে হকি, ঠিক আছে। আর বলেছে গলফ, গলফ কোথায় গেল, এই হচ্ছে তোমাদের গলফ। মাফ করো, ওটা আমি জাস্ট আড্ডা মেরে বললাম। তো গলফ কোথায়, এই হচ্ছে গলফ। তো দেখো এখানে 63, এটা 36, দুটোর মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত আমরা দেখতে পাচ্ছি। এটা তোমাদের 7, এটা তোমাদের 3 আর 1 4, 27 তো 27 ডিগ্রি পার্থক্য আছে, ঠিক আছে। তো 27 ডিগ্রি পার্থক্য হচ্ছে তোমাদের 360-এ। কারণ কি, আমরা এই টোটাল বৃত্তটার ভ্যালু কত জানি? 360। 360-এ পার্থক্য হচ্ছে 27, তো 100-এ পার্থক্য কত হবে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই শূন্য কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটলে তোমাদের কত হচ্ছে? কাটা যেত অনেক কিছু দিয়েই, তো চলো আমি যখন কেটেছি যখন কাটি, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 18, ঠিক আছে। এটা 2 5 10, 2 18 36, আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে এটা দিয়ে এটাকে কাটো, এটা হচ্ছে তোমাদের 9, আশা করি দেখতে পাচ্ছ, সরি 3 দিয়ে কাটছে, বা 9 দিয়ে কাটো, 9 2 18, 3 9 27। তো 3 5 5 3 15, 15 বাই তোমাদের 2, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1 মিনিট, কী হলো? আচ্ছা, আমার ভুল হয়েছে যে আমি এখানে 0 নিয়েছি। 0 নেওয়া যাবে না, কারণ এখানে তোমাদের হকি আর গল্ফের মধ্যে তুলনা করতে বলেছে, টোটাল মেজারমেন্টে কত বেশি সেটা বলেনি। সেই জন্য আমরা এখানে 36 নিয়ে কাজ করব। 36 মানে হচ্ছে গল্ফের তুলনায়, দেখো এখানে প্রশ্ন বলেছে যে হাউ মাচ পার্সেন্ট মোর স্পেন্ট অন হকি দ্যান অন গল্ফ, গল্ফের তুলনায় হকিতে বেশি কত। আচ্ছা, বাংলার ইংলিশ মনে হয় আলাদা আছে, হকির তুলনায় গল্ফের কত লেখা আছে, এখানে আছে হকি, গল্ফের তুলনায় হকির কত। তো আমি ইংলিশটা ধরে করছি, তোমরা চাইলে বাংলা ধরেও অ্যান্সার বার করতে পারো। তখন যদি অ্যান্সার হয় তখন কিন্তু অ্যান্সার অন্যরকম হবে। কেন অন্যরকম হবে? দেখো এখানে তোমাদের এটাই থাকবে, আরেকবার করে দিই তোমাদের, এই 0টা কাটবে না বেসিক্যালি। এখানে তোমাদের কী হবে, এখানে তোমাদের এই যে 0, এই 0টা কাটবে না। এখানে তোমাদের 2 দিয়ে গেলে হবে 15 50, এখানে তোমাদের হবে 18। আশা করি বোঝাতে পারছি। এই যে 2 দিয়ে যখন কাটবে না তুমি, তাহলে কী হচ্ছে, এটা 2 18, এখানে 2 50 হবে। আর নিচে যদি তুমি কাটাকুটি করো, এটা হচ্ছে 9 2, এটা হচ্ছে 9 3, এবার 2 দিয়ে এটাকে আবার ফার্দার কাটবে, তো 25 3 25, তখন হয়ে যাবে 75 অ্যান্সার, ঠিক আছে। কত অ্যান্সার হবে এখানে? এখানে অ্যান্সার হবে তোমাদের 75, অর্থাৎ ডি অপশান এখানে কারেক্ট হবে, ঠিক আছে। এখানে অ্যান্সার হবে ডি অপশান। আমি ইংলিশটা ধরে করেছি, বাংলা ধরে করলে কী হবে, 27 বাই 63
ইন্টু 100, বাংলা ধরে করলে এটা, ইংলিশ ধরে করলে অ্যান্সার এইটা বেরোবে, ঠিক আছে। বাংলা ধরে করলে, যদি তুমি বাংলা ধরে করো তাহলে অ্যান্সার তোমার বেরোবে এইটা, কারণ তো ওখানে গল্ফের তুলনায় হকি নেই, হকির তুলনায় গল্ফ হয়, তখন হকিরটা নিচে বসবে। তো 27/63 হবে, তো কাটাকুটি করলে দেখতেই পাচ্ছ এটা 3 নং 27, এটা 7 নং 63, তখন 300/7 এত পার্সেন্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার দেন। কিন্তু এটা অ্যান্সার মানে বাংলা ধরলে, ওটা অ্যান্সার ইংরাজি ধরলে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন দেখো কী বলেছে, বলছে রাহুল একটি মোবাইলের মূল্য তার ক্রয় মূল্যের 40% বেশি নির্ধারণ করলো এবং সে 20% ছাড় দিয়ে কিন্তু মোবাইলটা কিনেছে। দেখো একটা জিনিস আমরা সবাই জানি যে যখন আমরা এমপি নির্বাচন করি, ঠিক আছে, তখন মনে রাখবি সিপির ওপরে ছাড় দিয়ে, সিপির ওপরে বেশি বাড়িয়ে আমরা এমপিকে নির্বাচন করি, আবার এমপির থেকে কমিয়ে আমরা এসপিকে নির্বাচন করি, অর্থাৎ আমরা বিক্রয় মূল্য নির্বাচন করি। তার মানে কি? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, ছাড় দেওয়া এমপির ওপরে, তার মানে সিপি আছে, সিপির ওপরে তুমি ছাড় মানে বাড়াচ্ছ, কত বাড়াচ্ছ? 140% বাড়াচ্ছ, বাড়িয়ে তুমি কী করছো? এমপিকে ঠিক করছো। তাহলে এই পর্যন্ত এলে মানে এখানে এমপি ঠিক হয়ে আছে। এমপির ওপরে তুমি ছাড় দিচ্ছ, কত ছাড় দিচ্ছ? 20% ছাড় দিচ্ছ, দিয়ে তুমি এসপিতে যাচ্ছ। এটারই ভ্যালু তোমাদের কত বলেছে? 67,200 টাকা। চাইলে এভাবেও করতে পারো বা চাইলে রেশিও মেথডেও করতে পারো, কিছু যায় আসবে না, অ্যান্সার তোমাদের একই আসবে, ঠিক আছে। এবার অ্যান্সার কী আসবে দেখো, তোমাদের এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এখান থেকে এই দুটো শূন্য উড়ে বেরিয়ে যাচ্ছে, 14 আর 8, তো 8 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি যাওয়া উচিত। দেখতে পাচ্ছ 8 8 64, ঠিক আছে, 8 8 64 মানে 32, 8 4 32, তো মানে দুটো শূন্য থাকলো। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 6 14 84, তো 600 থাকলো। তো সিপিতে অ্যান্সার আমাদের কত হবে? 60,000 টাকা অ্যান্সার হবে। এই দুটো শূন্য এদিকে চলে গেলে 60,000 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি 60,000 টাকা। ওকে, চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলছে, একজন দোকানদার একটি পণ্যের তালিকা মূল্য কী করেছে 2,000 টাকা থেকে পাইকারের কাছ থেকে পরপর 20% এবং 10% ছাড়ে তোমাদের ক্রয় করেছে। তার মানে দেখো 20% মানে কি? 20% মানে হচ্ছে 5 টাকার জিনিস সে 4 টাকায় বিক্রি করছে, মানে ছাড় দিয়ে কিনছে। আর 10% মানে কি? 10 টাকার জিনিস সে 9 টাকায় সে কিনছে, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি? এটাকে এটা দিয়ে গেলে হয় 2, এটাতে বা আরও তুমি করে আসতে পারতে, অসুবিধা কিছু নেই। চলো, এই দুটো সে ছাড়ে কিনেছে। এরপর সে কী করেছে? নতুন তালিকা মূল্য এমনভাবে নির্ধারণ করলো যাতে তার 10% ছাড় দেওয়ার পরেও তার 20% তার লাভ থাকে। তুমি এই পর্যন্ত করে তুমি অ্যান্সারও বার করতে পারো এখান থেকে, ঠিক আছে। 2, এটা গেল তোমাদের 5, তার মানে 25 টাকার জিনিস সে 9 2 18 টাকায় কিনেছে, 25 টাকার জিনিস সে 18 টাকায় কিনেছে। তাহলে 25-এর ভ্যালু হচ্ছে তোমাদের 2,000, কারণ এইটাই ওখানে তালিকা ছিল। এবং সে কিনেছে কত? 25 টাকার জিনিস 2,000 মানে কত? মানে হচ্ছে তোমাদের 800 টাকায় সে, 200 মানে 80 টাকায় সে কিনেছে। এবার এর সঙ্গে তাহলে কী হবে? ইন্টু 80 তোমার অ্যাড হবে, তার মানে কত? 1440, এই টাকায় সে কিনেছে। 1,444 টাকা সে কিনেছে। এবার কি হয়েছে দেখো, এই পর্যন্ত করে এভাবে করতে পারো, বা আরও একটা শর্টকাট পদ্ধতি ছিল, ডাইরেক্ট রেশিও বসিয়ে দিয়েও করা যেত। এবার বলছে যে এরপর তিনি কী করলেন? নতুন তালিকা মূল্য এমনভাবে নির্ধারণ করলেন যাতে 10% ছাড় দিচ্ছেন। মানে কি? দেখো, সিপি থেকে তিনি বাড়িয়ে এমপি নির্বাচন করেছিলেন, এমপির ওপরে ছাড় দিয়ে তিনি এসপি নির্বাচন করেছেন। তো বলছে 10% ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ থাকছে। তার মানেটা কি? তার মানে ভালো করে বুঝবে, তার মানে কি? তার মানে হচ্ছে, তার মানে নতুন পণ্যের নতুন তালিকা মূল্য কত, মানে এই যে সিপি, অর্থাৎ এইটার মূল্য না, তো এইটার মূল্য তোমাকে বার করতে তো বলেনি। এক মিনিট। আচ্ছা, এমপির মূল্য বার করতে বলেছে, এই এমপিটার মূল্য তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। নতুন তালিকা মূল্য উনি কিনেছিলেন এই তালিকা মূল্যতে ছিল, অর্থাৎ মার্ক প্রাইস এইটা ছিল, উনি কিনেছেন এই দামে। মার্ক প্রাইস এটা ছিল, উনি কিনেছেন এই দামে। উনি বলছেন যে নতুন আবার যখন তালিকা মূল্য করলেন তখন সেই তালিকা মূল্যটা কত হলো, অর্থাৎ এমপি, নতুন নিউ এমপির মান তোমাকে বার করতে বলেছে। তার মানে কি দাঁড়ায়? ভালো করে বোঝো, 1,440 টাকার ওপরেও তার 20% লাভ তার থাকছে, ঠিক আছে। তিনি এমপির ওপর কী করছেন? 10% ছাড় দিচ্ছেন, ছাড় দেওয়ার পরে তার এই কাণ্ডটা ঘটছে। তাহলে এখান থেকেও তুমি অ্যান্সার বার করতে পারো, এটা ক্যালকুলেট করলেও তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে অ্যান্সার বার করে দিই। দেখো, এই ক্যালকুলেশনগুলো নিজে করলে একটু ভালো হয়, ঠিক আছে। চলো করা যাক। এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি, যে এই শূন্য আর এই শূন্য তোমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে এই শূন্য কেটে যাচ্ছে, এটা তোমাদের এটা ডেফিনেটলি যাবে 54 হবে, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো 9 1 9, 6 নং 54, এটা তোমাদের হচ্ছে। আর তাহলে ভ্যালু তোমাদের কি যাচ্ছে? এমপি তো একদম ডাইরেক্ট গুণ হচ্ছে 16 × 12 × 10,
তাহলে দেখো 6 × 12 72 2 অ্যান্সার 1920 যেটা আছে দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ফার্স্ট অপশান এ উইল বি দ্য কারেক্ট অপশান হিয়ার। ঠিক আছে, সো এই অঙ্কগুলো ইজি অঙ্ক, টাফ কিছু নয়, তবে কয়েকটা অঙ্ককে মিক্সড আপ করে, অর্থাৎ 2-3টে অঙ্ককে মিক্সড আপ করলে এই টাইপের অঙ্ক বেরোয় একটা। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। এটা কি লেখা আছে সেইটা আগে দেখো। এখানে লেখা আছে যে 125 টু দি পাওয়ার 0.18, এইটা ইকুয়াল টু এক্স লেখা আছে। আর ওয়াইয়ের ভ্যালু লেখা আছে 125 টু দি পাওয়ার 0.6, এইটা ওয়াইয়ের ভ্যালু লেখা আছে। এবং তোমাদের একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জেড, এটার মান ওয়াই টু দি পাওয়ার 4-এর সমান, এইটা তোমাদের বলা আছে। ঠিক আছে, তার একটা জিনিস তুমি ভালো করে ভাবো, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে এক্সের বেজ সেম, ওয়াইয়ের বেজও সেম। বেজ যখন সেম তখন পাওয়ার পাওয়ার কী হতে পারে, ম্যাচ করে যেতে পারে। ইয়েস অর নো বলো, আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, অটোটা শর্টকাটে দেখালে তোমাদের অসুবিধা হতে পারে, তোমার একটা কাজ করে এক্সের জায়গায় এক্সের মান বসাও। এক্সের মান কত, 125.18, আর তার মাথায় কী আছে, জেড আছে, জেড এর সঙ্গে ডাইরেক্ট গুণ হবে, ইকুয়াল টু ওয়াইয়ের মান কত, 125, এই যে এই ওয়াইয়ের মান এখানে বসাচ্ছি, কত সেটা 125, এরকমভাবে টিকফিক মারলে দেখতে বেশি লাগে, 125 টু দি পাওয়ার 0.0, এইটা তার সঙ্গে উপরে এখানে 4 আছে। তার মানে এই দুটোর মান যখন সেম, তখন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুটো ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। তো চলো ইকুয়াল করে দাও, 0.18 ইকুয়াল টু তোমাদের দাঁড়াচ্ছে কত, 0.24, 4×6 = 24, তো 0.24। ঠিক আছে, এইটা আমাদের দাঁড়াবে। দেখো দশমিক উড়ে যাচ্ছে, সো জেডের ভ্যালু এখান থেকে কী আসছে, 24/18, 24/18 6 দিয়ে কাটলে কত হয়, 4×6 = 24, 4×3 = 18, তো 4-3 উইল বি দ্য কারেক্ট অপশান, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অপশান। এই ধরনের তোমাদের এক্সপোনেন্টের অঙ্ক বা ইন্ডেক্সের অঙ্ক তোমাদের কিন্তু দিচ্ছে, প্লিজ দয়া করে 1-2বার প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে মেটাল স্ফিয়ার অফ রেডিয়াস 30 সেন্টিমিটার ইজ কমপ্লিটলি সাবমার্জ ইন্টু আ সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ পার্শিয়ালি ফিল্ড উইথ ওয়াটার। তাহলে স্ফিয়ারের ক্ষেত্রফল মানে ভলিউম কী হয়, 4/3πr³ হয়। ঠিক আছে, দেখো এখানে প্র্যাকটিস করাচ্ছি, ওই জন্য বেশি আলোচনা না করেই করাচ্ছি, πr³। এখানে দেখো 4/3 তো 4/3, ঠিক আছে, পাইকে পাই দাও, r³ মান কত হবে, 30-র মাথায় কিউব হবে, 30-র মাথায় কিউব হবে, মানে 30 × 30 × 30, রাইট অর রং বলো নিজে, 30 এটা আমাদের হবে। আশা করি বোঝাতে পারছি আমি। আচ্ছা, এবার দেখো বলেছে এটাকে একটা সিলিন্ড্রিক্যাল ভ্যাসেল, মানে সিলিন্ডারের মধ্যে চোবানো হচ্ছে, যার ব্যাস বলেছে দেখো 3 মিটার, বাংলাতেও পড়তে পারছো, ব্যাস বলেছে 3 মিটার, তাহলে 3 মিটার মানে 3/2। এবার দেখো 3 মিটার আছে, কিন্তু এটা আছে সেন্টিমিটারে, দেখো তাহলে আমাদের অ্যান্সারও দেখো সেন্টিমিটারে দেওয়া হয়েছে, তাহলে সেমি কিউব এখানে আসছে। এটাকে তাহলে সেন্টিমিটারে করো, 3 মিটার মানে 300 মিটার, 300 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার মানে 200 মানে 150 সেন্টিমিটার, কী হবে, এর ব্যাসার্ধ হবে। ঠিক আছে, কী হবে, এর ব্যাসার্ধ হবে। এবার সিলিন্ডারের ক্ষেত্রফল কি, আমরা জানি πr²h হবে তোমাদের। ঠিক আছে, তো সিলিন্ডারের ক্ষেত্রফল πr²h, কি বার করতে বলেছে, যে ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, দ্য হাউ মাচ ওয়াটার লেভেল উইল রাইজ। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আগে করে নাও। এটা দেখো এখানে কত আসছে, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 10, তাহলে 3×3 = 9, মানে এখানে তোমাদের 9 মানে হচ্ছে 900 আর এটা 9000 মানে 36, তার মানে 36,000 এখানে আসছে। তো 36,000 পাই এটা ছিল, আর এইটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, একটু ছোটো করে করি কারণ এখানে জায়গা নাও ধরতে পারে। এটা তোমাদের r² মানে কত, এইটা স্কোয়ার, তো 150 × 150 πr²h, এইচের মানই বার করতে বলেছে, ইকুয়াল টু তোমাদের কী হবে, 36,000 পাইয়ের সমান হবে। তাহলে এই পাই উড়ে বেরিয়ে যাবে, এটা তোমাদের দাঁড়াবে হচ্ছে 0 0, এখান থেকে কেটে যাচ্ছে। ঠিক আছে, আর কি আছে, 36 আছে, তার মানে 15 দিয়ে কাটো, এখানে যদি 15 দিয়ে কাটো, 15×2 = 30, 4×15 তোমাদের 60। ঠিক আছে, তো এইচের মান যেটা দাঁড়াবে সেটা 24/15, 24/15 মানে 3 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 8/5, 8/5 মানে 1.6 সেন্টিমিটার, অর্থাৎ ফার্স্ট অপশান আমাদের কিন্তু এখানে তোমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে যে ধাতব কার, ওই একই টাইপের অঙ্ক আরেকবার রেখেছি জাস্ট ফর ইউর প্র্যাকটিস, যে ধাতব গোলকের ব্যাসার্ধ কত বলেছে, 24 সেন্টিমিটার। তাহলে দেখো এটার কী হবে, πr², এটা তোমাদের 4/3πr³, এটা তো তোমাদের ধাতব গোলক, সো 4/3πr³। মনে রাখবে এই 4/3πr³ আমরা যদি πr² দিয়ে ভাগ করে দিই,
ঠিক আছে, তাহলে আমরা কী পেয়ে যাবো, তাহলে আমরা এইচ পেয়ে যাবো। মানে আগের যে অঙ্কটা করালাম ওইটা একটা শর্ট ট্রিক হচ্ছে এইটা, ডাইরেক্ট এটাকে ইমপ্রুভ করলে তুমি কিন্তু এখানে কিন্তু ম্যাথ মানে সলভ করতে পারবে এবং ইজিলি অ্যান্সার বার করতে পারবে। ঠিক আছে, তো করে দেখা যাক। তো 4/3 এটা হলো, দেখো এখানে পাই পাই কিন্তু কেটে বেরিয়ে যাবে, সো পাইয়ের কোনো মূল্যই নেই বেসিক্যালি এখানে। ইন্টু আর এর কিউব, দেখো এখানে বলেছে 24 সেন্টিমিটার, তার মানে এখানে কী হবে 24 ইন্টু 24 হবে, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট এখানে তোমাদের নিচে কি বসবে, দেখো 3 তো অলরেডি নিচে আসে, তো 3কে নিচেই রাখো। আর স্কোয়ারের মান কত এখানে বলেছে এত মিটার, পয়েন্ট টু বি নোটেড কী বলেছে এত মিটার। তা দেখো 2.4কে আমরা যদি তোমাদের 100 দিয়ে গুণ করি, 2.4কে আমরা যদি কী করি মিটারকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়, মিটার ডেসিমিটার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কী হবে 240 হবে, এটা ব্যাসের ভ্যালু, এটাকে ব্যাসার্ধে পরিণত করতে গেলে কী করতে হবে 120 হয়ে যাবে এটাকে। তাহলে নিচে আমাদের কী হবে 120, ঠিক আছে, ইন্টু 120, জাস্ট কিছু না, 1 মিনিট, 120 ইন্টু 120 এই আমাদের হবে। দেখো 24 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, 24 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের কত 5, তার মানে নিচে আমাদের কী আছে, ওপরে আছে আমাদের 4 ইন্টু 24, নিচে আছে আমাদের 3 ইন্টু 25, এই আমাদের নিচে আছে। এবার এইটাকে তোমাকে ভাগটাক করে দেখতে হবে সোজা কথা বলতে, ও আরেকটা কাটাকুটি যাবে এই তোমাদের, তার মানে ওপরে তোমাদের 8 4 32, 32 বাই তোমাদের কী হবে 25 তোমাদের হবে। এটাকে তোমাকে করে দেখতে হবে অ্যান্সার কত হবে। দেখো 1 পয়েন্ট সামথিংয়ে অ্যান্সার হবে, আর 1 যদি তুমি দাও তাহলে 32 থেকে 25 মানে 70, তার মানে 2, 1.2 কোথায় আছে, দেখো এই অপশানে 1.2 আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। আমি 1.2 অবধি করেছিলাম, 8 তো ওখানে বলাই রয়েছে, তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা একটা শর্ট ট্রিক, ইজিলি তুমি এখানে ইউজ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট। পরের প্রশ্ন দেখো কী বলেছে, একটি বেলনের উচ্চতা হচ্ছে তার ব্যাসার্ধের 8 গুণ। দেখো বেলন হচ্ছে তোমাদের কী হয় 4/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, 4/3 পাই আর স্কোয়ার 4/3 পাই আর কিউব, এইটা তোমাদের হয় একটা বেলনের উচ্চতা। 1 মিনিট, এটা বেলন না, এটা বেলুন হবে, ঠিক আছে, কারণ এই সিলিন্ডার তো নয়, এটা বেলুন হবে, ঠিক আছে, এটা বেলন নয় বেলুন হবে, পয়েন্ট টু বি নোটেড, এটা বেলুন হবে, বেলুন, ঠিক আছে, বেলুনটিকে গলিয়ে সমান আকারে গোলক তৈরি করা হচ্ছে। তো এটা বেলুন না বেলন, 1 মিনিট দাঁড়াও, বেলুন গলিয়ে তো সিলিন্ডার করা যায় না, বেলুন আর সিলিন্ডার তো আলাদা জিনিস। তো চলো আমরা এখানে যা দেওয়া রয়েছে ইংলিশটা ধরে করি, ঠিক আছে, বাংলা জাপারে থাকুক। এই সিলিন্ডার হ্যাজ আ হাইট অফ ইকুয়াল টু 8 টাইমস, তার মানে আমার এখানে সিলিন্ডারের হাইট বার করতে বলেছে, তো সিলিন্ডারের এ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এই হচ্ছে হবে তোমাদের। এবার পাই তো পাই থাকবে, ঠিক আছে, আর তো আর থাকবে, কিন্তু এইচের মান দেখো বলেছে 8 টাইমস অফ দ্য রেডিয়াস, তার মানে এটা হবে 8r, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা আসবে সেটা 8 পাই আর কিউব আসবে। এটা কি, এটা হচ্ছে এই সিলিন্ডারের আয়তন অর্থাৎ ভলিউম, ঠিক আছে, সিলিন্ডারের ভলিউম বেরোলো, সিভি মানে সিলিন্ডারের ভলিউম। এবার বলছি ইট ইজ মেল্টেড, এটাকে মেল্ট করা হলো মানে এই পরিমাণে মেল্ট করা হয়েছে, এবং আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল বলস তৈরি করা হচ্ছে। স্ফেরিক্যাল বলস মানে কি, স্ফেরিক্যাল বল মানে হচ্ছে তোমাদের গোলক, ঠিক আছে, 4/3 পাই আর কিউব এর হচ্ছে মান, ঠিক আছে। আচ্ছা এই যে আর এই আর কি সেম, বলছে ইচ হ্যাভিং আ রেডিয়াস হাফ অফ দ্যাট সিলিন্ডার, এই আর এর মান এই যে আর তার হাফ, তার মানে এই আর এর মান কী হবে r/2 তার কিউব, এইটা হবে এক একটার, 4/3 পাই r/2 তার কিউব হবে এক একটার। তো বলছে কতগুলো করা যাবে, তার মানে এইটাকে আমাকে এটা দিয়ে ভাগ করতে হবে। সো 4/3 পাই আর কিউব মানে আর কিউব বাই 8, এইটা হচ্ছে এটার মান, এটাই সমান হবে, ঠিক আছে। এখান থেকে আমি সিবিটাকে তুলে দিচ্ছি, দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি। যদি এখানে তুমি দেখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই 3 কিন্তু নিচে আছে, সো 4 দিয়ে এটাকে কাটলো, তো 2 হলো, পাই পাই কেটে বেরিয়ে গেল, এখানে দেখো এই আর কিউব এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওপরে যে মান যাচ্ছে সেটা কত যাচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 8 আমাদের হচ্ছে, তো 6 48, দ্যাট ইজ ওয়াই 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। কতগুলো তৈরি করা যাবে 48টা কিন্তু এখানে তৈরি করা যাবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে যাবো আমরা। পরের কোশ্চেন্স দেখো কি বলছে একটি গাড়ি আছে যেটা 90 কিলোমিটার পথ 45 কিলোমিটার পার আওয়ার বেগে এবং পরবর্তী পথটা 60 কিলোমিটার পথ 20 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু অতিক্রম করে। টোটাল পথ তারা কতটা অতিক্রম করলো 90 + 60, দ্যাট ইজ ওয়াই 150 কিলোমিটার পথ তারা টোটাল অতিক্রম করলো। এবার বলেছে গড় গতিবেগ কত, দেখো 90 কিলোমিটার অতিক্রম করছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে 2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে এখানে। আর 60 কিলোমিটার পথ তারা অতিক্রম করছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে 3 ঘন্টা সময় লাগবে, তার মানে 150 টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 150, সেটাকে অতিক্রম করছে 2 + 3 মানে 5 কিলোমিটার পার আওয়ার, মানে 5 ঘন্টায়। তাহলে তাদের টোটাল যে এটা বেরোবে এটাই অ্যান্সার হবে, তাহলে কত হবে 30 কিলোমিটার পার আওয়ার, যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, ইয়েস 30 কিলোমিটার পার আওয়ার।
এত ইজি কোশ্চেন্স পড়েছে বলে মনে হয় না, কিন্তু একজন বললো এই টাইপের কোশ্চেন্স একটা দিয়েছিল, তা আমি ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা কী বলেছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে এর যে ক্ষেত্রফল হয় সেটা কী হয় তোমাদের পাই আর এল হয়, সেটার মান কত বলেছে 375 পাই। এটা কেটে গেল, তো আর এর মান দেখো এখানে বলেছে 30, এটা ব্যাসের মান, তো ব্যাসার্ধের মান কত হবে এত বাই 2, তার মানে 15 সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে আছে ইয়েস। তো এটা হবে তোমাদের 15 এন এর মান হচ্ছে তোমাদের 375, তাহলে এল এর মান কত হবে, এল এর মান তোমাদের হবে 25। ঠিক আছে, এখন আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। তো এল স্কোয়ার কত হবে 25 স্কোয়ার, তার মানে বেসিক্যালি তাহলে আমাদের কী বলেছে এখানে হাইট বার করতে বলেছে এইচ স্কোয়ার প্লাস এখানে আর স্কোয়ার কত, আর স্কোয়ার হচ্ছে 15 স্কোয়ার। ঠিক আছে, মানে 625 থেকে বেসিক্যালি 225 আমাকে বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো মানে এখানে 400, এতে এইচ স্কোয়ার, তাহলে এইচের মান কী হবে রুট, তাহলে করলে কত হবে 20, তো 20 সেন্টিমিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তবে এই কোশ্চেনগুলোকে তুমি যদি দেখে ভাবতে থাকো তাহলে টাফের ব্যাপার, এই কোশ্চেনগুলো তোমাকে করতে হবে কী করে, একদম দেখবে আর করবে এরমভাবে তোমাকে কোশ্চেনগুলো কিন্তু করতে হবে। পরের প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 18, চাপের দৈর্ঘ্য হচ্ছে এত, তাহলে বৃত্তখণ্ডের ক্ষেত্রফল কত। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এত আর চাপের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, 6 ইউনিট, তাহলে তোমাদের কী বলেছে বৃত্তখণ্ডের ক্ষেত্রফল কত। কী করবো, এই দুটোকে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলে মিটে যাবে। তো 18 ইন্টু 6 বাই তোমাদের 2, তার মানে কত হবে, এটা তোমাদের কাটবে হচ্ছে 3, 3 8 54, তো 54 স্কোয়ার ইউনিট উড বি দ্য অ্যান্সার। মনে রাখবে আর্ক লেন্থ, এটাকে আর্ক বলা হয়, আর্ক এরিয়া, আর্ক লেন্থ না, আর্ক এরিয়া ইকুয়াল টু কী হয় জানো, এই যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ ইন্টু চাপের দৈর্ঘ্য বাই তোমাদের 2, এটাই এখানে করেছি, করে আমি উত্তর বার করেছি। ঠিক আছে, চলো নেক্সট পার্ট। পরের প্রশ্ন দেখো, অনুপাত থেকে এসছে তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে যে একটি বিদ্যালয়ে 360 জন, দ্বিতীয় দলে 3টে দল গঠন করা হয়েছে, দ্বিতীয় তৃতীয় দলের শিক্ষার্থী অনুপাত হচ্ছে এত, এবং প্রথম ও তৃতীয় দলের শিক্ষার্থী অনুপাত হচ্ছে এত। দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় অ্যান্ড তৃতীয় সেটা কত 4:5। আর কি বলেছে প্রথম এবং তৃতীয়, প্রথম এবং ফার্স্ট অ্যান্ড থার্ড, মানে 3, প্রথমটা 3, তারপরটা হচ্ছে কত বলেছে 5, তাহলে 3টে অনুপাত কত হচ্ছে 3:4:5। তোমাদের বলেছে দ্বিতীয় দলের মানে 4-এর গুণিতক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এইটা আমাদের 4-এর গুণিতক, এটাও আমাদের 4-এর গুণিতক, এগুলো সবই মোটামুটি আমাদের 4-এর গুণিতক, সো আমাদের করে দেখতে হবে, কিছু করার নেই, কারণ দ্বিতীয় দলের ক্ষেত্রে আমার 4-এর গুণিতক হওয়া উচিত। ঠিক আছে, সো 4-এর গুণিতক করলে আমাদের অ্যান্সার বেরোবে। চলো দেখা যাক কী হবে উত্তর। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 4-এ হচ্ছে তোমাদের 12, টোটাল 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 360, তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30, তো 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 120, দ্যাট ইজ ওয়াই কারেক্ট আনসার উইল বি ফার্স্ট অপশন, অর্থাৎ 120। চলো নেক্সট পার্টটা দেখো, এর পরের প্রশ্ন, এটা কিন্তু দুর্দান্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষা বারবার রিপিট হতে থাকবে, এর উপর আমি ডেডিকেটেড ক্লাস তোমাদের কালকে দেবো, কালকে সকালের দিকে পেয়ে যাবে। এর যে ফর্মুলা সেটা তোমাদের বলি, সেটা হচ্ছে তোমাদের এল ইন্টু মানে এল প্লাস n/2 মাইনাস CF, এইটা পুরোটা তলায় F ইন্টু তোমাদের হাইট, দিস ইজ দ্য ফুল ফর্মুলা হেয়ার। ঠিক আছে, এখানে এল কি দেখো, এখানে যেটা নির্বাচন করেনি সেটা হচ্ছে এনটা নির্বাচন করেনি, এনটা আমি আগে নির্বাচন করি। এন হচ্ছে এই সবকটা যোগফল বাই যতগুলো টার্ম আছে, সবকটা যোগফল কত, 10 আর 20 30, 30 আর 40 হচ্ছে 70, 70 আর 20 হচ্ছে 90, 90 আর 10 হচ্ছে 100, তাহলে 100 আর কতগুলো টার্ম আছে আমরা দেখতে পাচ্ছি, টোটাল 5টা টার্ম আছে, সরি 1 2 3 4 5, হ্যাঁ 5টা টার্ম আছে। তাহলে আমাদের এখানে এন হবে কত, এন হবে আমাদের এখানে 20, পয়েন্ট টু বি নোটেড। এক মিনিট, একটা না ফর্মুলা ভুল হচ্ছে আমার, এটা n/2 বলেছে, এন আমাদের এইটা এত বাই 2 করলে আমরা n/2 পাবো, এন হচ্ছে আমাদের এইটা, তাহলে এটা কত, এটা আমাদের 50 হবে। ঠিক আছে, সো এই জায়গায় এনের মান কত, এনের মান হবে আমাদের 50, বা বলতে পারো n/2 এর মান হবে আমাদের 50, নট এনের মান হবে 100, n/2 এর মান হবে আমাদের 50। তো এন আমরা কী করে করলাম, এই সব কটাকে যোগ করে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলাম, সেখানে আমরা কী পেয়ে গেলাম, আমরা কী পেয়ে গেলাম, আমরা এন পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আমরা কি করব, আমরা এর CF বার করব, প্রত্যেকটার CF বার করব। CF বার করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের আলাদা করে একটা কলম টানতে হবে। ঠিক আছে, CF বার করার জন্য আমাদের কী করতে হবে, আলাদা করে একটা কলম টানতে হবে। তো CF লিখবো আমরা, CF কি, এটা CF 10ই হয়, এটা CF কী হবে 10 + 20 কত হবে তোমাদের 30, এটা CF কী হবে 30 + 40 কত হবে তোমাদের 70, এটা CF কী হবে 40 + 20 কত হবে তোমাদের 90, এটা CF কী হবে 90 + 10 কত হবে তোমাদের 100। এভাবে তোমরা CFটাকে নির্বাচন করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এরপর তোমরা কি করবে, এরপর দেখো আমরা দেখব এই যে 50 এটা কোথায় পড়ছে। দেখো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 50 পড়ছে 30 আর 70-এর মাঝখানে, তার মানে আমাদের মিডিয়ান ক্লাস হচ্ছে এইটা। মনে রাখবে যে ক্লাস দুটোর মাঝখানে এই 50 পড়বে, 30 আর 70-এর মাঝখানে 50 পড়ে, তো ওই 30-এর
পরের ক্লাসটা মানে এই ক্লাসটা হবে আমাদের মিডিয়ান ক্লাস, ঠিক আছে, মানে এর মধ্যে মিডিয়ান দাঁড়াবে। তার মানে 200 প্লাস 250। এবার এই যে লোয়ার লিমিট বলেছে না, এটা হচ্ছে আমাদের 200। এর লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 200। n/2 কত? n/2 হচ্ছে আমাদের 50। সিএফ কি? সিএফ হচ্ছে তোমাদের যেটা মিডিয়ান ক্লাস তার ঠিক আগের ক্লাসের যেটা সিএফ অর্থাৎ 30, এইটা হচ্ছে তোমাদের সিএফ এর মান। এফ কি? এই যে এফটা কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। কোন ফ্রিকোয়েন্সি? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কত? 40। আর হাইট কত? হাইট মানে হচ্ছে গ্যাপ, 200 আর 250-এর মধ্যে গ্যাপ কত? দেখো প্রত্যেকটারই গ্যাপ সেম আছে এখানে, তার মানে এখানে হাইট হবে তোমাদের 50। এই মানটাকে বসাও, এখানে অ্যান্সার উইদিন সেকেন্ডে বেরিয়ে যায়। তো যদি আমি এখানে মান বসাই, এল মানে হচ্ছে আমাদের এখানে কত বলেছে? 200 প্লাস n/2 মানে কত? 50। 50 মাইনাস 30 বাই কত তোমাদের? 40 ইন্টু আমাদের হাইট কী হচ্ছে? হাইট হচ্ছে আমাদের 50। তো বেসিক্যালি কী হচ্ছে? এইটা ইন্টু হবে, দেখো 50 মাইনাস 30 মানে 20, 20/4 মানে হচ্ছে 5। তার মানে 200 প্লাস 5 ইন্টু 5 মানে 200 প্লাস 25 সমান 225। তো কারেক্ট অ্যান্সার উইল বি আমাদের হবে 225। আমি বলেছিলাম যে 200 থেকে 250-এর মধ্যে মিডিয়ান এখানে দাঁড়াবে। দেখো মিডিয়ান কিন্তু তাই দাঁড়িয়েছে, 200 থেকে 250-এর মধ্যেকার কোনো ভ্যালু কিন্তু মিডিয়ান হচ্ছে। এবার তোমরা এটাকে খুব ইজিলি কী করে চেক করতে পারো? দেখো একটা জিনিস বলি, মিডিয়ান অলওয়েজ মিডিয়ান ক্লাসের মধ্যে থাকবে, ঠিক আছে, মিডিয়ান অলওয়েজ মিডিয়ান ক্লাসের মধ্যে থাকবে। তার মানে এটা তো মিডিয়ান হতে পারে না। অনেক সময় রেল এরকম অনেক ভ্যালু দেয় যে ভ্যালুগুলো 200-র নিচে আর 250-এর উপরে। ধরো এই কোশ্চেন্সটা দিই, যদি কোনো ভ্যালু দিত যে 197.5 বা কোনো ভ্যালু দিত ধরো 199.5 বা কোনো ভ্যালু দিত ধরো 251.2 বা কোনো ভ্যালু দিত ধরো 250, যেটা এখানে অলরেডি আছে, বা কোনো ভ্যালু দিত 255, তাহলে এগুলো কিন্তু একটাও উত্তর হবে না। কেন? কারণ এগুলো দেখো, এই ভ্যালুগুলো খেয়াল করো, এই ভ্যালুগুলোকে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলছি কিন্তু এইবার এই ভ্যালুগুলোকে খেয়াল করো। এই ভ্যালুটা 200-র নিচে, এটাও 200-র নিচে, এগুলো দেখো 250-এর ওপরে। সো এইগুলো একটাও অ্যান্সার নয়। অ্যান্সার তোমাদের কোনটা হবে? এর মাঝখানে কোনো ভ্যালু হবে অ্যান্সার। যদি এরকম কোনো অপশান থাকে যেখানে দেখতে পাচ্ছ সবকটাই ওপরে রয়েছে, কেবলমাত্র একটাই ওদের ভেতরে রয়েছে, তাহলে সেটাকে অ্যান্সার ক্লিক করে দিয়ে বেরিয়ে যাবে, তখন কোনো উত্তর করতে চাইবে না। আগের বছর এরকম 2-3টে প্রশ্ন দুমদাম রেল ফেলে দিয়েছিল। আমরা কী করেছি? করে ইভেন আমিও করে দেখার পর দেখছি উমা না, তো অপশানে তো ইজিলি ছিল, ফলে আমরা ইজিলি অ্যান্সার দিতে পারতাম। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে দেখো, কোনো একটি অর্থ 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য বিনিয়োগ করা হলো এবং বলেছে অর্ধবার্ষিক ভিত্তিতে। তার মানে এটাকে অর্ধেক করো, 8 হচ্ছে সারা বছরের জন্য, তাহলে অর্ধেক কত হবে? 4। এবং সেটা কতবার হবে? 1 বছরের জন্য মানে দুবার হবে, তার মানে 4 + 4 + 4 × 4/100। এই ফর্মুলা তো জানো, সাকসেসিভের জন্য ব্যবহার করি। ঠিক আছে, তো 4-এর 4-এ কত হয় আমাদের? 8, সরি এখানে 4-আর 4-এ কত হবে? 8 প্লাস এখানে 4-4 16, 16 বাই এখানে কত হবে? 10। তাহলে বেসিক্যালি এটা কী হচ্ছে? এটা হচ্ছে 816 এবং 0.87। তার মানে এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, অর্থাৎ 8.16%। কার? 20,000-এর 8.16% বের করলেই আমরা পেয়ে যাব মোট অর্থ কত। দেখো মোট অর্থ বার করতে বলেছে, সো ডাইরেক্ট আমরা মোট অর্থ বার করার জন্য 8.16 হচ্ছে সুদ, পয়েন্ট টু বি নোটেড। 8.16 হচ্ছে সুদ, আর আসল কত? আসল হচ্ছে 100, তাহলে সুদ আসল কত হবে? 8 পয়েন্ট, ভালো করে বুঝবে, এই যে 8.16% মানে কি? 100 টাকায় 8.116 সুদ, 8.16 কি সুদ, তাহলে টোটাল 100 টাকায় অর্থ কী হবে? 108.16 হবে। তার মানে এখানে 108.16 এখানে ইন্টু করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরোবে। দেখো আমি এখানে বোঝাচ্ছি না, আমি জাস্ট কোশ্চেন সলভ করাচ্ছি, কারণ পরীক্ষায় এই টাইপের কোশ্চেন এসছে। এখন আমি বোঝানোর মুডে নেই, ঠিক আছে। তো যে বুঝতে পারছো না সে ধৈর্য ধরো, তাহলে তোমাকে বেসিক ক্লাস দেখে তোমাকে বুঝতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে তুমি গুণ করতে থাকো, বেসিক্যালি এখানে কী হবে? 2 দিয়ে এটাকে গুণ হবে, করে যেটা হবে সেই ভ্যালুটার সঙ্গে দশমিক অ্যাডজাস্টমেন্ট হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাদের 32 হবে, এটা হচ্ছে তোমাদের 16 হবে, এটা হচ্ছে তোমাদের 2 হবে। আর দেখো এখানে কতগুলোর পরে দশমিক আছে, কটাগুলো শূন্য বসবে? 1, 2, 3, 4টে শূন্য বসবে, দুটোর পরে দশমিক আছে, সো দুটো শূন্য এখানে কিন্তু তোমাদের বসবে। 1 মিনিট, ও আচ্ছা পার্সেন্টেজ আছে, তো তার মানে এখানে শূন্য কেটে যাবে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 21,632 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কত ইজিলি আমরা কিন্তু উত্তর দিতে পারি। ওকে, চলো নেক্সট। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের 18 নম্বর দাগের প্রশ্ন। এখানে তোমাদের বলেছে মধ্য সামানুপাতি নির্বাচন করতে। এছাড়া কিছু তোমাদের প্রশ্ন ছিল যেটা পাইপ অ্যান্ড সিস্টার্ন থেকে ছিল, ইজি ছিল বলে আমি রাখিনি। ঠিক আছে, সেগুলো গুড কোশ্চেন ছিল না, রাখিনি আমি। স্টুডেন্টরা বলেছে লো লেভেলের কোশ্চেন। কিছু কোশ্চেন ছিল এজের কোশ্চেন খুব একটা টাফ দেয়নি এবারে। ঠিক আছে,
আর কিছু কোশ্চেন্স ছিল তোমাদের ওই বলতে পারো বদমাস রুলের ওপরে। তো বদমাস রুল বেসিক্যালি প্র্যাকটিসের ব্যাপার, সেই জন্য আমি তোমাদের দুটোই বদমাস রুল, একটা তো যদিও ইন্ডেক্সের ওপর আমি রেখেছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা একবার প্র্যাকটিস করে যাও, ওকে। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর প্রশ্ন কিন্তু সেকেন্ড শিফটে দেখা গেছে, প্রথম শিফটে টাইম অ্যান্ড ওয়ার্ক কম এসছে, সেকেন্ড শিফটে টাইম ওয়ার্ক কিন্তু প্রচুর এসছে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা করে যাও। এখানে বলেছে মধ্য সমানুপাতে, আমি সেই কোশ্চেনগুলোকে এখানে তুলে নিয়েছি যে কোশ্চেনগুলো তোমাদের একবার চোখের দেখা দেখলে তোমাদের সুবিধা হবে। দেখো মধ্য সমানুপাতি নির্বাচন করতে গেলে আমরা কী করি, 18 ইন্টু বেসিক্যালি 98 করবো এবং তার রুট করে দেবো, দিয়ে অ্যান্সার পাবো। দেখো 98 থেকে একটা 2 কেটে এদিকে দিলে এটা 36 হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে 49, ঠিক আছে। তো এবারে রুট করা ইজি হয়ে গেলে, এটা হচ্ছে 6 স্কোয়ার, এটা হচ্ছে 7 স্কোয়ার, তার মানে যখন রুট থেকে এটা বেরোবে তখন 6 ইন্টু 7 হয়ে বেরোবে, কারণ দুটো থাকলে একটা হয়ে বেরোয়। তো 42 উইল বি দ্য কারেক্ট আনসার। তো দেখো কত ইজিলি আমরা কিন্তু এখানে উত্তর করতে পারি। তো ভ্যালুগুলো জটিলও দিতে পারে, ভ্যালুগুলো বড়ও দিতে পারে। আমি তো এখানে 2 অঙ্কের সংখ্যা নিয়েছি, কিন্তু ভ্যালুগুলো বড়ও নিতে পারে। শুনেছি প্রপোর্শনাল এসছে, তো তোমাদের দিয়েছি, মিন প্রপোর্শনাল এসছে তোমাদের দিয়েছি, ঠিক আছে। চলো আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে উদ্ভিদের অন্তর্বর্তী বিভাজক প্রধানত কোথায় পাওয়া যায়। দেখো অন্তর্বর্তী বিভাজক মানে হচ্ছে ইন্টারক্যারি মেরিস্টেম, ঠিক আছে। ইন্টারক্যারি মেরিস্টেম মানে হচ্ছে নিবেশিত ভাজক কলা। এখানে আমাদের বাংলা যদি বলি তাহলে এটা অ্যান্সার হবে তোমাদের নিবেশিত ভাজক কলা, মানে বাংলায় হবে নিবেশিত ভাজক কলা। আর নিবেশিত ভাজক কলা আমরা সবাই জানি যে পাতার ভিত্তিতে, অর্থাৎ পাতার ঠিক গোড়ায়, পাতার ঠিক গোড়ার অংশে তোমাদের পাওয়া যায়, মানে পর্ব মধ্যে বেসিক্যালি পাওয়া যায়। ঘাস এবং যে বিরুৎ জাতীয় উদ্ভিদ, অর্থাৎ একদম লতানো উদ্ভিদ, তাদের বেসিক্যালি এই জিনিসটা পাওয়া যায়, ওকে। চলো নেক্সট পরের প্রশ্ন বলছে টাচমি নট। টাচমি নট মানে হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে আমরা দেখেছি পাতাগুলো মুদে যায় বা বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের কোন কলা না থাকা সত্ত্বেও এটা ওরা করতে পারে। আমরা জানি এদের কিন্তু কোনো স্নায়ু কলা থাকে না, কিন্তু তৎসত্ত্বেও এরা এই কাজটা করতে পারে। তাই অ্যান্সার উইল বি নার্ভ টিস্যু বা স্নায়ু কলা। পরের প্রশ্ন তোমাদের বলেছে যে জলচক্রের সঠিক ক্রম কোনটা। দেখো নদী নালা খাল বিল যে অঞ্চল আছে, সেই অঞ্চল থেকে প্রথমে কী হয়, জল উপরে বাষ্পীভূত হয়ে উপরে ওঠে। তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের বাষ্পীভবন। তো 3 কোথায় কোথায় আছে, এই দুটো তো কেটে বেরিয়ে যাবে, ফার্স্ট 3 যেটা সেটা অপশান হবে। 3-এর পরে কী হয়, বাষ্পীভবনের পর কী হয়, বাষ্পীভবনের পর হয় তারা সংগ্রহ করতে আরম্ভ করে, অর্থাৎ এক জায়গায় তারা অংশগ্রহণ করতে আরম্ভ করে। তারপর হয় তোমাদের ঘনীভবন। তার মানে 1 2 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে সরি 3 তোমাদের 3 1, হ্যাঁ 3 1 তারপর 2, 3 1 4 2, হ্যাঁ 3 1 4 2, ঠিকই আছে, এটাই কারেক্ট অপশান। কেন দেখো আমি আরেকবার এটাকে একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো এখানে আমরা ছোট্ট একটা ছবি এঁকে দিলাম। প্রথমে হচ্ছে তোমাদের হয় বাষ্পীভবন, ঠিক আছে, বাষ্পীভবন হচ্ছে প্রথম, এটা 1 নম্বর স্টেপ। ওপরে গিয়ে কী হয়, তাদের হয় হচ্ছে তোমার ঘনীভবন, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। ঘনীভবন হয়েই মেঘ জমা পড়ে, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে কী হয়, 3 নম্বর স্টেপে হয় তোমাদের বৃষ্টিপাত, ঠিক আছে। এরপরে কী হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, এটা হচ্ছে বৃষ্টি, এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপের পরে কী হয়, সেই জল আবার সংগ্রহ হচ্ছে, এই যে নদী নালাতে আবার তার উপরে সংগ্রহ হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। তো এই অপশানটা কারেক্ট, অর্থাৎ বি অপশান এখানে কিন্তু রাইট হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরেরটায় যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে যাচ্ছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে নিউ এনসিইআরটি থেকে দুটো জিনিস পড়ে যাও তোমরা, ঠিক আছে, এনসিইআরটি থেকে। তার মধ্যে একটা জিনিস আমি বলিনি, ঠিক আছে, এখন বলছি। এই চক্রগুলো তোমাদের পড়তে বলেছিলাম, তার মধ্যে বলেছিলাম যে নাইট্রোজেন চক্রটাকে ভালো করে পড়তে, কালকেই বলেছিলাম আমি। তো এই নিউ এনসিইআরটি যে আর্থ সিস্টেম আছে, যেটার পিডিএফ আমি আবার ফ্রিতেও তোমাদের দিয়েছিলাম, পেডের মধ্যেও ছিল, কিন্তু আমি এটাকে ফ্রিতে দিয়েছিলাম। তো আর্থ সিস্টেমটা তোমরা ভালো করে পড়ো। আর্থ সিস্টেমের চক্র যেটা আছে, কার্বন চক্র, জলচক্র, অক্সিজেন চক্র এবং নাইট্রোজেন চক্র। আমি বলেছিলাম নাইট্রোজেন চক্রটা ভালো করে পড়ো, কিন্তু কার্বন থেকে জল থেকে আজকে প্রশ্ন দিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি বুঝতে পারছো চক্র কিন্তু ইম্পর্টেন্ট। আমি এই চক্রটা তোমাদের আর্থ সিস্টেমের চক্রটাকে আমি টোটালি শুধু চক্র পার্টটাকে আমি তুলে আলোচনা করে দেবো। এটা গেল তোমাদের, কালকে এগুলো ক্লাসগুলো আসবে নিউ এনসিইআরটি থেকে। এছাড়া আরেকটা জিনিস, তোমরা এরপরে তোমরা একটা প্রশ্ন পাবে যেখানে মনেরের ওপর প্রশ্ন এসছে। তার মানে তোমাদের যে জীব বৈচিত্র্য নিউ এনসিইআরটি, সেখান থেকে কিন্তু প্রশ্ন পড়তে স্টার্ট করে দিয়েছে। সুতরাং নিউ এনসিইআরটি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের বলেছিলাম যে চ্যাপ্টারগুলো ওল্ড এনসিইআরটিতে আছে সেগুলো ওল্ড থেকেই পড়ো, যাদের একেবারে পড়া অভ্যেস হয় তারা পড়ো। যে চ্যাপ্টারগুলো নেই সেগুলো নিউ থেকে পড়ো। তো দেখতে পেলে দুটো চ্যাপ্টার নিউ এনসিইআরটিতে, মানে ওল্ড এনসিইআরটিতে ছিলই না, সেই দুটো থেকে কিন্তু প্রশ্ন এসছে। একটা আর্থ সিস্টেম দিয়েছে তোমাদের মনেরা। চলো মনেরা প্রশ্ন এর পরে আছে, দেখাবো তোমাদের জন্য। এই প্রশ্নটা ফটাফট সলভ করে দিই। দেখো উত্তল লেন্স আছে আর ফোকাল দৈর্ঘ্য কত আছে, +12। আমরা জানি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাস হয়। আর তোমাদের লেন্স থেকে দূরত্ব কত রেখেছে তোমাদের, 18 সেন্টিমিটার। দেখো বস্তুকে লেন্স থেকে দূরত্ব রাখা হয়েছে, মানে এটা তোমাদের নেগেটিভ যাবে। আমরা ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে 1/u = 1/v - 1/u। এই হচ্ছে ফর্মুলা। 1/f, এফ এর মান আমাদের 12 পজিটিভই থাকবে। 1/v এর মান এখানে দেওয়া নেই, ইউ এর মান আমাদের হবে 18 এই 18 এদিক, এই মাইনাসকে কী করে দেবে, -18কে কী করে দেবে, প্লাস করে দেবে। এখানে যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে 1/v এর যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে 1/12 - 1/18 করলে কত আছে, দেখো 36 আসবে। তো 3 × 36 2, তার মানে 1/36। তা আমাদের দেখতে পাচ্ছ ভি এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের 36। এখন তোমাকে বলেছে বিবর্ধন কত হয়, বিবর্ধন কি, v/u হচ্ছে বিবর্ধন। তো 36
মাইনাস 18, 36 মাইনাস মাইনাস কেন দিলাম, ইউ এর মান মাইনাস হয় অলওয়েজ। তো এখানে আমরা কী হলো -2 আমাদের অ্যান্সার হবে, দ্যাট ইজ ওয়াই দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। 2 আমাদের অ্যান্সার, কিন্তু মাইনাস আমাদের অ্যান্সার। 2 আমাদের বলে দিচ্ছে বস্তুটা বড় হবে, মানে প্রতিবিম্ব বড় হবে, ম্যাগনিফিকেশন প্রতিবিম্বের হয়, বস্তুর হয় না। তো প্রতিবিম্ব আমাদের বড় হবে, এটা গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, প্রতিবিম্ব কিন্তু আমাদের সৎ হবে, কারণ এটা নেগেটিভ আছে। নেগেটিভ মানে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে অবস্থান করবে, দ্যাট ইজ ওয়াই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটা। বলেছে বিভব পার্থক্য স্থির রেখে কোনো পরিবাহকের রোধ যদি দ্বিগুণ করা হয় তাহলে তাপের ওপর কী প্রভাব পড়বে। দেখো বিভব পার্থক্যের সঙ্গে অর্থাৎ ভোল্টের সঙ্গে রোধের কী সম্পর্ক। দেখো ভোল্টের সঙ্গে আমরা জানি যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা রিয়েলি অন্যতম টাফ কোশ্চেন্সগুলোর মধ্যে একটা। দেখো ভি স্কোয়ার তোমাদের টি বাই আর, এইটা হচ্ছে আমরা জানি হিটের ফর্মুলা। তোমরা বলছে এই ফর্মুলা আপনি কোথা থেকে পেলেন। দেখো হিটের যে ফর্মুলা বেসিক্যালি সেটা আমরা কি জানি, সেটা আমরা জানি আই স্কোয়ার আর টি, ঠিক আছে। আর আই ইকুয়াল টু কি, ভি বাই আর। তো ভি বাই আর স্কোয়ার দেবো, মানে আই ইকুয়াল টু এটা বসালাম, আর আর টি দেবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি আসছে। এই আর সরি আর স্কোয়ার, এই আর কেটে গেলে নিচে একটা আর থাকবে, তার মানে এটা কী হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার আর টি। তাই দিস ইজ দ্য ফর্মুলা, আমি এখানে লিখেছি, ঠিক আছে। ওই টিটাকে আমি বড় হাতে লিখিনি, ছোটো হাতে লিখেছি। চলো টিটাকে আমি বড় হাতে করে দিচ্ছি। দিস ইজ দ্য ফর্মুলা। এবার এখানে দেখো, তার মানে এই ফর্মুলা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যখন ভি কনস্ট্যান্ট তখন হিট কেবলমাত্র নির্ভর করছে টাইমের ওপরে আর আরের ওপরে, যেখানে টাইমের সঙ্গে এটা সমানুপাতিক, কিন্তু আরের সঙ্গে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে বলেছে আরকে দ্বিগুণ করতে, আর যখন দ্বিগুণ হবে হিট তখন অর্ধেক হয়ে যাবে। তো দ্যাট ইজ ওয়াই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পয়েন্ট টু মিনিটের মেন ফর্মুলা থেকে কীভাবে এটাকে ইন্ডিকেট করতে হয় সেটা আমি তোমাদের বলে দিলাম। চলো নেক্সট। ট্রাইমেস্টার কাকে বলা হয়। দেখো এটা তোমাদের ওল্ড এনসিআরটিতে নেই, নিউ এনসিআরটিতে 222 নম্বর পেজে আছে। নিউ এনসিআরটিতে 222 নম্বর পেজে তোমাদের এটা আছে, ঠিক আছে। নিউ এনসিআরটি 222 নম্বর পেজে। আমি তোমাদের যে পিডিএফ দিয়েছি তাতে 222 নম্বর পেজ পড়ে থাকো, এটা তোমাদের পেডে আমি এই নিউ এনসিআরটি এর রিপ্রোডাকশনের পিডিএফ দিয়ে দিয়েছি। তাতে তোমরা দেখবে 222 নম্বর পেজে একটা আছে তোমাদের ট্রাইমেস্টার আকারে ছোটো ছোটো কয়েকজন শিশু এবং ভ্রূণের ছবি ওখানে দেওয়া আছে, ঠিক আছে। একটু ওপর দিকে আছে, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ বলে দেওয়া আছে। দেখো টোটাল যে আমাদের 9 মান্থের হিউম্যান প্রেগনেন্সি হয়, সেই 9 মান্থের হিউম্যান প্রেগনেন্সিকে তিনটে পার্টে ভাগ করা হয়। ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ এবং থার্ড মান্থ, এটাকে বলা হয় প্রথম ট্রাইমেস্টার। তারপরে 4 মান্থ, 5 মান্থ অ্যান্ড 6 মান্থ, এটাকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার। এটা 1, এটা সেকেন্ড, মানে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার। ট্রাইমেস্টার কেন, 3টে মাস নিয়ে এক একটা ধাপ তৈরি হচ্ছে বলে ট্রাইমেস্টার বলা হয়। তারপর 7 মান্থ, 8 মান্থ আর 9 মান্থ, এটাকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার, ঠিক আছে। এখানে তোমরা বুঝতেই পারছো, তার মানে ভ্রূণ এখানে কী বলে দেখো, ভ্রূণ থেকে ফয়েটাস কোন ট্রাইমেস্টারে তৈরি হয়। পয়েন্ট টু বি নোটেড, ভ্রূণ থেকে ফয়েটাস কোন ট্রাইমেস্টারে তৈরি হয়। মনে রাখবে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু কী হয়, ভ্রূণ থেকে ফয়েটাস কিন্তু তোমাদের তৈরি হচ্ছে। কেন, কারণ যে 9th যে সপ্তাহ, 9th সপ্তাহ, দেখো 9th সপ্তাহ বলতে কী বোঝায়, তোমরা দেখতে পাচ্ছ এক একটা মাস কটা সপ্তাহ হয়, এক একটা মাসে 4 সপ্তাহ আছে। তাহলে 4 এ মাসে 4টে সপ্তাহ, এ মাসে 4টে সপ্তাহ, আর এই থার্ড যে মাস আছে তার যে ফার্স্ট সপ্তাহ, তাহলে 4 আর 4 8টাকে 9। এই যে নবম উইক, এই নবম উইকে যে ভ্রূণ বৃদ্ধি পাচ্ছে, এতক্ষণ আমরা এটাকে এমব্রায়ো বলছিলাম। এই 9th মাসের আগে এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম এমব্রায়ো বা ভ্রূণ। নবম মাসে এটাকে আমরা আর এমব্রায়ো বলবো না, এটাকে আমরা বলবো ফয়েটাস। কি বলবো আমরা, ফয়েটাস। এখানে সেটাই বলেছে, সরি ফয়েটাস না ফিটাস, ঠিক আছে। তো ফিটাস তৈরি হচ্ছে কোন মাসে, মনে রাখবে থার্ড মাসের ফার্স্ট উইকে, দ্যাট মিন্স 9th মাস। 4 মাস 4 সপ্তাহ, 4 সপ্তাহ 8 আর 1 9, টোটাল 9th উইকে অর্থাৎ নবম উইকে সেটাকে গিয়ে আমরা ফয়েটাস বলছি। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম ত্রৈমাসিকে কিন্তু এটা তৈরি, এটা আমি তোমাদের ডিটেলসে কালকে পড়াবো। কালকে আমি তোমাদের নিউ এনসিআরটির কোন কোন পার্ট থেকে ভালো কোশ্চেন্স আসছে সেইটা আমি তোমাদের কালকে পড়াবো। কালকে তোমাদের এই পার্টটা থেকে তোমাদের আমি পড়িয়ে দেবো। এই পার্টটা তোমরা প্লিজ কালকে একটু ভিডিওটা দেখো, তাহলে বেটার হবে। সকালবেলা আমি ভিডিওটা দেবো, ঠিক আছে। ওকে চলো নেক্সট। সেখানে এই আলোচনাটা আরও ডিপে থাকবে, ডিটেলসে থাকবে। পরবর্তী মাসগুলোকে কী কী হয় সেটাও তোমাদের কালকে আমি ভালো করে পড়িয়ে দেবো, ঠিক আছে। চলো 32 দাগে চলো তোমরা। দেখো ইথানল একটি গুড জ্বালানি, খুব ভালো জ্বালানি। সুতরাং যখন অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পায় তখন ইথানল থেকে কার্বন ডাইঅক্সাইড, জল, তাপ এবং আলু উৎপন্ন হয়। তো সি অপশান উইল বি দ্য কারেক্ট। CO2 উৎপন্ন হবে, তার সঙ্গে জল উৎপন্ন হবে H2O, তার সঙ্গে হিট অ্যান্ড লাইট উৎপন্ন হবে। হিট অ্যান্ড লাইট তোমাদের কিন্তু সেখানে তোমরা পাবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে এখানে, সি উইল বি দ্য কারেক্ট অপশান। চলো, মস্তিষ্কের কোন অংশ শরীরের ভারসাম্য রক্ষা করে, আমরা সবাই জানি যে অনুমস্তিষ্ক এখানে বলেছে, অ্যাকচুয়ালি পশ্চাৎ মস্তিষ্ক বা সেরিবেলাম কিন্তু মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করে। আমি তোমাদের কালকেও বলেছি মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ নিয়ে কিন্তু কোশ্চেন্স আসবে, ঠিক আছে। থার্ড শিফটের কোশ্চেন্স তেমন টাইম মধ্যে ইনক্লুড করতে পারিনি, ফার্স্ট আর সেকেন্ড শিফটের কোশ্চেন বেশি আছে, কিন্তু ম্যাথের কোশ্চেন্স অনেক আমি থার্ড শিফট থেকে তুলেছি এবং এখানেও তোমাদের কিছু কোশ্চেন থার্ড শিফটের আছে, ঠিক আছে। কারণ বেশি কথা আমার থার্ড শিফটের স্টুডেন্টের সঙ্গে হয়নি, সবাই ক্লান্ত, বলতে স্যার বাড়ি গিয়ে কল করছি আমরা, ঠিক আছে। তো সেই বেসিসে আমিও তাদের আর জোর করিনি। চলো নেক্সট আমরা 34 নম্বরে কালকে তোমাদের যে রিভিউ দেবো তাতে আমি থার্ড শিফটের কোশ্চেন্স কিন্তু আজকে
থার্ড সেমিস্টারগুলোতে ইনক্লুড করবো। তার মানে কী হবে, পরের দিনগুলোতে যাদের পরীক্ষা আছে তাদের ইম্পর্টেন্ট হবে সেগুলো। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। যাদের পেড কোর্স নেওয়ার দরকার আছে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দিস ইজ দ্য নাম্বার, এই আমাদের এটাই অফিসিয়াল নাম্বার এবং একমাত্র নাম্বার। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করলে আমাকেও পেতে পারবে বা অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারবে। 8670838797। মারাত্মক কম রেটে এখন তোমাদের কোর্স চলছে, 463 টাকায় এখন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 500-র উপরে যাবে কিছুদিন পরে, তবে এখন তোমাদের 463-টে আছে। চাইলে তোমরা নিয়ে যাদের পরবর্তী দিনগুলোতে পরীক্ষা আছে তারা কোর্সটাকে কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, এখন যাদের পরীক্ষা চলছে তারা দয়া করে নিও না। তো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন মেল সমতা আছে? এটা তোমাদের বেসিক্যালি যে আপকামিং এএলপি আছে এবং টেকনিশিয়ানের যে পরীক্ষা তোমাদের সামনে রয়েছে এবং আপকামিং যে গ্রুপ ডি আছে, কারণ এখনও গ্রুপ ডি বেরোয়নি, সেই পরীক্ষাগুলোকে ফোকাস করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা 463 টাকায় এখন দেওয়া হচ্ছে। নিউ এনসিআরটি, ওল্ড এনসিআরটি প্যাচ আপ করে করানো হয়েছে এবং তার সাথে সাথে মানে নিউ এর ক্লাস ডেফিনেটলি আছে এবং নিউ এর সব পিডিএফ তোমরা পাবে। তার সঙ্গে সঙ্গে ক্লাস 10-এর টোটাল পিডিএফ তোমরা মানে টোটাল এনসিআরটি তোমাদের করানো হয়েছে। যে কারণ ক্লাস 10-এর পিডিএফ দেওয়া হয়নি, কারণ ত্রিপুরা বোর্ডের বই অ্যাভেলেবেল আছে। পরের বছর ক্লাস 10-এর পিডিএফ আমরা দিয়ে দেবো, কারণ পরের বছর নতুন ক্লাস 10-এর বই বেরোবে। ঠিক আছে, নিউ এনসিআরটি বেরোবে ক্লাস 10-এর। তো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার কোনটা মিল বা সমতা আছে? মিল হবে, মিল বা সমতা আছে। দেখো উভয়েরই ক্লোরোফিল থাকে না, মাইটোকন্ড্রিয়া ক্লোরোফিল থাকে না। উভয়ই প্রাণীকোষে পাওয়া যায়, আমরা জানি প্লাস্টিড প্রাণীকোষে পাওয়া যায় না। নিজস্ব ডিএনএ আছে, এটাই হচ্ছে, এবং রাইবোজোম থাকে। উভয়ই কেবলমাত্র নিউক্লিয়াসে পাওয়া যায় না, উভয়কে নিউক্লিয়াসে পাওয়া যায় না। নিউক্লিয়াসে বাইরেই পাওয়া যায়, কিন্তু উভয়েরই ডিএনএ এবং রাইবোজোম আছে। তো দিস সি উইল বি দ্য কারেক্ট অপশন হেয়ার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। এত দেরি করে ক্লাস দেওয়ার দুটোই কারণ। এক হচ্ছে আমি তোমাদের যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছে তাদেরকে আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, যার ফলে তাদের কাছ থেকে কোশ্চেন্স পাওয়ার জন্য আমি ক্লাসটা দেরি করে দিচ্ছিলাম, যে তাদের কোশ্চেনগুলো ইনক্লুড করতে পারি। এটা গেল, কিন্তু সেটা ততটা এফেক্টিভ হয়নি। এটা গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি আজকে আমার স্টুডিও তো নেই, না আমি আছি আমার বাড়িতে, ফলে তোমরা বাইরের আওয়াজ প্রচণ্ড পরিমাণে পেতে পারো। আমি অ্যাকচুয়ালি আছি আমার এক রিলেটিভের বাড়িতে, তার থেকে ঘর মানে ভাড়া মানে ঘর ভাড়া না, অ্যাকচুয়ালি তার থেকে একটা ঘর চেয়ে নিয়ে আমি ক্লাস করাচ্ছি অ্যাকচুয়ালি, কারণ আমি জানি আজকে প্রচণ্ড প্রেশার ছিল এবং আমি তো সারাদিন আমি কোনো ক্লাসই দিতে পারিনি। ঠিক আছে, কারণ আমি আছি একজনের রিলেটিভসের বাড়িতে। আমার এক রিলেটিভ সত্যি কথা বলতে মারা গেছেন, তো সেখান থেকে আমি তোমাদের ক্লাস দিচ্ছি। ঠিক আছে, তো এটা একটা মানে বিশাল বড় কিছু করছি তা নয়, বাট একটা ম্যানেজ করে করতে হচ্ছে, তো বুঝতেই পারছো আশা করি। তো আজকে একটু ক্লাসটা হজবলা হতে পারে, রিয়েলি সরি ফর দ্যাট। আমি ম্যানেজ করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যা 17 এর প্রোটন ইলেকট্রন, দেখো যার পারমাণবিক সংখ্যা 17 তার মানে তার প্রোটন সংখ্যা 17। মনে রাখবে পারমাণবিক সংখ্যা প্রোটনকে ইন্ডিকেট করে, নট ইলেকট্রনকে। তো প্রোটন সংখ্যা 17, তার মানে ইলেকট্রন সংখ্যাও তো 17 হবে, কারণ ইলেকট্রন প্রোটন সমান হবে। এবার যদি ভাঙো তাহলে কী হবে, দুটো যাবে, 8টা যাবে, 7টা যাবে। এটা ক্লোরিনের, তোমরা জানো সবাই। তো 2, 8, 7, তার মানে 7টা শেষ কক্ষপথে, তার মানে একটা দিলে সে কী হবে, অষ্টককে কমপ্লিট হবে, অর্থাৎ 8 হবে। দ্যাট মিনস তার যে যোজ্যতা হবে সেটা হবে 1। তো কোনটা হবে দেখো, 17, 17, 1। তো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। এই কোশ্চেন্সটা আমি তোমাদের বলছিলাম যে প্রোক্যারিওটিক কোষযুক্ত জীবকে কোন জগতে রাখা হয়, সেটা হচ্ছে তোমাদের মনেরা হবে অ্যান্সার। ঠিক আছে, তো আমি তোমাদের নিউ এনসিআরটি থেকে এই পার্টটাও কিন্তু কালকে আমি তোমাদের দেবো, এই পার্টটাও দেবো যে মনে রাখার যে ট্রিক এনসিআরটি, এবং তার সাথে সাথে আমি তোমাদের যে রিপ্রোডাকশনের যে চ্যাপ্টার, তার সাথে সাথে তোমাদের আর্থ সিস্টেমের যে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার যে টপিক ব্যাপক ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে পাইল আপ করে কালকে আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু এটাকে আমি করাবো এবং এমসিকিউ আকারে করাবো। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের ডিটেলিংও বলে দেবো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল 37টা কোশ্চেন। অ্যাকচুয়ালি ম্যাথেরটা ধরলে 37টা হয় না, শুধু সায়েন্সেরই 37টা ছিল। ম্যাথের যদি 18টা কোশ্চেন ধরো তাহলে বেশি হয়ে যায়, 40-এর 50-এর উপরে হয়ে যায়। এই টোটাল কোশ্চেন তোমাদের আমি আজকে টোটাল যে শিফট আছে 3টে শিফট, তার রিভিউ তোমাদের দেওয়া হলো। পিডিএফ কোথায় পাবে? পিডিএফ তোমাদের চেষ্টা করছি আজকে রাত্রে দেওয়া, না হলে কালকে সকালের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা পিডিএফ পেয়ে যাবে কালকে। ওকে, থ্যাংক ইউ।